আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে আমাদের জেনেসিক্স এমআরসিওজি পার্ট 1 কর্তৃক আয়োজিত আরেকটি সেশনে স্বাগতম। আজকে আমরা অনেক খুশি। কেন খুশি? কারণ হচ্ছে এতদিন ধরে যে মানুষগুলার সাথে স্মার্ট বোর্ডের ওই পারে বা একদম কম্পিউটারের ওই পারে দেখা হয়েছে, তাই না, যে আমি খালি বকবক করে গেছি, তারা শুনছে। তো তাদের আজকে গল্পটা আমি শুনবো, যে হ্যাঁ, তাদের যে গত 6 মাসের যে জার্নিটা ছিল এমআরসিওজি পার্ট 1 এর জন্য, সেইটা তারা খুব ভালোভাবে সম্পূর্ণ করেছেন। এবং সম্পূর্ণ শুধুমাত্র করেন নাই, তারা শুধুমাত্র এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় যে পাশ করেছেন তা না, তারা সবাই, যেখানে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায়, আমি এখন বলবো পাশ করাটা, আগে সবাই বলতো যে পার্ট 1 পরীক্ষায়, এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় পাশ করাটা অনেক বেশি সহজ, জাস্ট খালি বসলেই পাস হয়ে যায়। কিন্তু এখন কিন্তু ব্যাপারটা বদলেছে। এখন কিন্তু দেখা যায় যে অনেকে যে কাট অফ মার্কটা থাকে, কাট অফ মার্কটাও অনেকে ক্রস করতে পারেন না। এবং হচ্ছে ক্রস করতে পারলেও যে একটা ভালো মার্কস, যেমন এবার হলো আমাদের কাট অফ মার্ক এসেছে প্রায় 65%-এর মতো। দেখা যায় যে অ্যারাউন্ড কাট মার্কের চাইতে হয়তো 2-3% বেশি পান। কিন্তু এবার আমরা দেখেছি যারা আমাদের সাথে যুক্ত আছেন, তারা সবাই কিন্তু 70% অ্যান্ড অ্যাবভ এই নাম্বার পেয়ে আমাদের এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় এই জুলাই সেশনে পাশ করেছেন। তো আমরা একে একে তাদের সবার ফিলিংস, তাদের সবার জার্নিটা শুনবো, কারণ আমাদের নেক্সট যারা পরীক্ষায় বসবেন তাদের মনে অনেক বেশি একটা ভয়ের ব্যাপার থাকে যে আপু, আমি তো পরীক্ষার জন্য প্রিপারেশন নিব, তো এটা মনে হয় অনেক কঠিন, এত টাকার একটা পরীক্ষা, কতক্ষণ ধরে প্রিপারেশন নিতে হয়, কিভাবে প্রিপারেশন নিতে হয়, জেনেসিসে যা আপুরা পড়ায় তা কি আসলেই এনাফ, এটার বাইরে তো আসলে আরো অনেক কিছু করতে হয়। তো এই গল্পগুলাই এই আপুদের কাছ থেকে শুনবো, যারা 70% অ্যান্ড অ্যাবভ মার্কস পেয়ে পরীক্ষায় পাশ করেছেন। তো প্রথমেই আমি রিকোয়েস্ট করব, আমাদের সাথে আম, 4 জন আপু যুক্ত আছেন। এর মধ্যে হচ্ছে প্রথমে ডক্টর নীলুফার ইয়াসমিন নবীনা আপু। আপু এসিপিএস পার্ট 1 পাস করেছেন অবস এবং গাইনিতে, এবং এমআরসিওজি পার্ট 1 রিসেন্টলি জুলাই সেশনে পাস করছেন। তো আপুর সাথে অনেক কথাবার্তা হয়েছে, আজকে আপুকে একটু দেখি। নবীনা আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। আলহামদুলিল্লাহ ভালো। আপু ভালো আছেন? হ্যাঁ আপু, ভালো আছি। তা আপু, এখন বলেন কেমন লাগতেছে পার্ট 1 পাস করছেন এত ভালো একটা মার্কস পেয়ে? আপু পাস না করলে আপনাদের উপর অন্যায় করা হয়ে যায় তো। আপনারা যেভাবে হেল্প করেছেন আপু, এটা মানে আসলে বলার অপেক্ষা রাখে না। 6টা মাস যাবত যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন আপু, এটা মানে কোনো কিছু দিয়েই আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আর না আমি আপু, আমি স্পেশালি প্রতিটা মেন্টরকে যেভাবে জ্বালাইছি আপু, এটা কি বলবো। কিন্তু আপু, আপনি তো এত নবীন আপুর সাথে অনেক কথা হয়েছে। তা আপুকে আমি রিকোয়েস্ট করবো, আপু আপনি যদি এই 6 মাসের জার্নিটা এবং যারা নেক্সট পার্ট 1 পরীক্ষা দিবেন তাদের প্রতি আপনার অ্যাডভাইসটা কি থাকবে, এটা যদি একটু কাইন্ডলি শেয়ার করতেন। জি আপু, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নীলুফার ইয়াসমিন রুবিনা। Thank you, Momita Apu. Thank you, Genesis, for giving me this opportunity to tell something about my journey. কিছু বলার আগে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মহান সৃষ্টিকর্তার উপর, আমার হাজবেন্ড প্রতীক, ওর ওপর। পুরা জার্নিতে আমি জাস্ট পড়াশোনা করেছি, আমার যাবতীয় সবকিছু ও নিজেই মেনটেন করেছে। আমার প্যারেন্টস, আমার রিডিং পার্টনার ঈশা, আমরা একসাথেই পড়াশোনা করেছি আমাদের এফসিপিএস, আমাদের এমআরসিওজি জেনেসিসের হাত ধরেই। আর জেনেসিস টিম আসলে একটা মানে পুরাটাই একটা প্যাকেজ। আপুরা এত সুন্দর করে, স্পেশালি দীপু আপু এত সুন্দর করে আমাদের জন্য একটা মেন্টর প্যানেল তৈরি করেছেন। এখানে এক একটা আপু এক একটা হচ্ছে মানে কি বলবো, এরা সবাই জিনিয়াস। কার কথা রেখে কার কথা বলবো। দীপু আপু হচ্ছে একটা বট গাছের মতো, আমরা আসলে সবাই সেই ছায়ার মধ্যেই আছি। আপুকে সব ব্যাপারে আমি নক করেছি, আপু যখন মানে মানে ইচ্ছা মতো আমাকে মানে সাপোর্ট কাকে বলে দিয়েছেন। মমিতা আপু বা মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি ক্লাস নিয়েছেন, আপুকেও মানে একটু কনফিউশন লাগলেই আপুকে নক দিয়েছি। মিথিলা আপুকে তো লাস্টের 1.5 মাস এত ভাবে নক দিয়েছি, এমন কোনো সাবজেক্ট নাই আপুকে বলি নাই। আর আপু হচ্ছে ওয়ার্ডে আছেন নাকি জার্নি করছেন না রিক্সায়, আপু সব জায়গায় আমাকে সত্যি কথা বলতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছেন। আর আমাদের আরেকজন আপুর কথা না বললেই না, ডেজি আপু, অ্যানাটমির বস সে। অ্যানাটমিটার মতো এত কঠিন আর এত ভাস্ট একটা সাবজেক্টকে সে এত শর্টলি বুঝিয়ে দিয়েছেন আমাদের। ওইটা মানে যে ক্লাস করবে না সে বলতে পারবে না। আর আপু যা পড়িয়েছেন ওটার মধ্যেই আনা, ওইখান থেকেই সবকিছু আসে আসলে। আর কনফিডেন্ট লেভেলও বেড়ে যায়।
আমাদের জেনেসিস যেটা করেছে, আমি লাস্ট মাসেই মোটামুটি 5 থেকে 6 বার রিভাইজ দিয়েছি। এটা আমি আপুদের কাছেও শেয়ার করেছি, যখন ভয় লাগতো আপুকে বলতাম। আপুরা এত সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে দিয়েছেন। লাইক পার্সেন্টেজের কথা যদি বলি, আপুরা যখন পার্সেন্টেজ বলেছে, পার্সেন্টেজের জন্য আলাদা খাতা, মেকানিজম অফ অ্যাকশনের জন্য আলাদা খাতা, তারপরে হাফ লাইফ। আমি আমার নোট খাতাটাই তৈরি করেছিলাম ওইভাবে কয়েকটা পার্টে। আমার যেখানে পার্সেন্টেজ, এখানে আমার সব পার্সেন্টেজ, যেখানে হাফ লাইফ এখানে সব হাফ লাইফ, মেকানিজম অফ অ্যাকশন সব একসাথে। আর রিকল সলভ করার সময় যেগুলা কোশ্চেন আমার মনে হয়েছে যে এগুলা একটু আনকমন আসতে পারে, ওগুলাও আমি আলাদা করে নোট খাতার মধ্যে নোট ডাউন করে রেখেছিলাম। এই কারণে আমি যখন রিভাইজ দিয়েছি, একটা মেকানিজম অফ অ্যাকশন পড়ার সময় আমার পুরো মেকানিজম অফ অ্যাকশনটাই হচ্ছে আমার মানে রিভাইজ দেওয়া হয়ে গিয়েছে। তো স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে আমি আপুদের বাইরে সত্যি কথা বলতে কিছুই পড়ি নেই। আপুরা যে শীটটা দিয়েছেন ওইটা আমাদের এফসিপিএস এর শীটের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। আর এমআরসিওজির জন্য আলাদা করে আপুরা ওইখানে অ্যাড করে দিয়েছেন, যেগুলো এক্সট্রা ভাবে এমআরসিওজিতে আসে। আর ক্লাসে তো আপুরা বলেই দিয়েছেন যে প্রতিটা টপিকস অনুযায়ী, এই টপিকস থেকে আরেকটা টপিকসে, মানে একটা টপিকস পড়ানোর সময় একটার হ্যাপলাই পড়ানোর সময় বাকিগুলোর হ্যাপলাই, একটার মেকানিজম অফ অ্যাকশন পড়ার সময় বাকিগুলোর মেকানিজম অফ অ্যাকশন, এভাবে। তো বইয়ের মধ্যে ওইভাবে নোট ডাউন করাই ছিল। আর গেম চেঞ্জিং যে ব্যাপারটা, সেটা হচ্ছে রিকল। রিকল বুকের কথা কি বলবো মাশাল্লাহ। রিকল বুকে এত এত কোশ্চেন, আপুরা পুরা 12 সেশন থেকে 26 সেশন পর্যন্ত, মানে মনে হয় 40,000-এরও বেশি কোশ্চেন হবে। তো এতগুলা কোশ্চেন সলভ করার পরে আর ওগুলা পড়ানোর সময় প্রতিটা টপিকস অনুযায়ী আপুরা ডিসকাস করে গেছেন, মানে একটা রিকল পড়লে মোটামুটি সবকিছুই, সব সাবজেক্ট রিভাইজ হয়ে যায়। মানে এটা লাস্টের 2 মাস রিকল না সলভ করা পর্যন্ত আসলে কেউ বুঝবে না। তো আলহামদুলিল্লাহ, রিকল বুকটা অনেক বেশি ইফেক্টিভ ছিল। সাথে আপুরা প্রতিটা সময়, মানে গ্রুপেও আমাদের কোশ্চেন গুলা ডিসকাস হয়েছে আলাদাভাবে। আপুরা মানে রাত নাই, দুপুর নাই, সকাল নাই, ঘুম থেকে উঠে দেখতাম 50টা কোশ্চেন সলভ, মানে আপলোড হয়ে গেছে। দুপুরবেলা খাওয়ার পরে, মানে বেবি, আমার ছোট্ট একটা বেবি আছে, ওকে নিয়ে আমার পড়াশোনা, মানে 50টা কোশ্চেন তো দেখা গেছে সবভাবেই পড়াগুলা কমপ্লিট করতে পেরেছি আসলে। তো আর লাস্টের দিকে তো এত পড়ার পরেও হচ্ছে এত নার্ভাস ফিল হতো। আমি আপুদেরকে প্রচুর নক দিতাম যে আপু কি করবো, আপুর এটা সমস্যা সেটা সমস্যা, মানে রাত একটা নাই দেড়টা নাই, যখন ইচ্ছা তখন আমি আপুদেরকে, মানে আমার কাছে মনে হতো এরা আমার গার্জেন, আমার নিজের আপু। আমার প্রবলেম হয়েছে, আপুরাই তো আমার সাপোর্ট, আপুরাই তো আমাকে বলবে। তো হয়তো আপুরা কি মনে করেছেন জানি না, আমার কাছে মনে হয়েছে আমার নিজের আপু, আমার নিজের আপুর কাছে আমি জিজ্ঞেস করতেছি। তো আপুরা সমস্ত ভাবে হেল্প করেছে আসলে। আর কেউ যদি, আমাদের ক্লাস শুরু হয়েছিল ফেব্রুয়ারি থেকে, তো কেউ যদি রেগুলার ক্লাসটা করে, পড়াটা জাস্ট গুছিয়ে রাখে, লাস্টের দিকে যখন রিকল সলভ করবে তখন আর কোনো প্রেশারই লাগে না। আমার একটু সমস্যা হয়েছিল। আমার সত্যি বলতে আমার ছোট একটা বেবি আছে, ফ্যামিলিতে আমার হেল্পিং হ্যান্ডও তেমন নাই। তো সবকিছু ম্যানেজ করে পড়াটা আমার জন্য কষ্ট হয়ে গিয়েছিল। তো মাঝখানে মার্চে এসে ভেবেছিলাম যে এই সেশনে এত বড় একটা পরীক্ষা, এত টাকার একটা পরীক্ষা, এক্সামটা দিব না। তো আমি একটু গ্যাপ দিয়েছিলাম। পরে সিট বুকিং করার পরে মনে হলো যে হচ্ছে না, আপু যেহেতু বলছে 100% পাস, আপুদের এখান থেকে কোনো ফেল নাই, তো আমার এইটাই একটা বিশাল বড় মানে ইন্সপিরেশন ছিল। আমি পড়াশোনা করেছি লাস্টের 2 মাস, মানে টোটালি গুছানো, আপুরা যেভাবে বলেছে, যেভাবে পড়তে বলেছে আমি ওইভাবেই পড়াশোনা করেছি। আর লাস্ট মাসে অনেক ভালো মতো রিভাইজ দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই কারণেই আজকে আমার এই সফলতা আলহামদুলিল্লাহ। এখনো আছি জেনেসিসের সাথে, সামনেও থাকবো জেনেসিসের সাথে। জেনেসিস যেভাবে বলবে সেভাবেই। তো আপুরা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সামনেও জেনেসিসকে ভালো কোনো সফলতা এনে দিতে পারি। এইটাই আর কি আপু। থ্যাংক ইউ নবীনা আপুকে। তো এইটাই কথা যে আপু, আমরা রিকলস বলেন বা অন্যান্য ক্লাসে যেগুলা বলেন, এগুলা আমরা ট্রাই করেছি সলভ করে দেওয়ার আপুদের প্রবলেম গুলা, বা আমরা যতটুকু জানি অতটুকু দেওয়ার। কিন্তু মেইন কথা হচ্ছে লেগে থাকা। এই যে আপু যে কথাটা বললেন যে বাবু আছে, একজন ছোট বাবু আছে, তারপরেও আপু দিনের পর দিন ট্রাই করছেন। তা আপু পড়ছেন, কোশ্চেন অ্যারাইজ করছেন। আমি এটা সবাইকেই বলি যে আপনারা পড়েন, এটা অনেক ভালো লাগে যে কেউ একজন পড়ছে, কোশ্চেন অ্যারাইজ আরেকটা, করছে। হ্যাঁ আরেকটা কথা আপু, আমি এক্সাম দিয়েছি তো 6 ঘন্টা এক্সামের পরে মানে আমি পারা কোশ্চেন 2টা, মানে আমি এটা জানি এটার অ্যান্সার কি হবে,
সাবমিট করার আগে 2টা কোশ্চেন আমি ভুল দাগিয়ে রেখে চলে আসছি। মানে এইটার জন্য আমি দীপু আপুকে ফোন দিয়ে 19 মিনিট কান্না করছি। আপু আমার 19 মিনিট আমার অত্যাচার সহ্য করেছে। আপু তাও বলেছে যে না, আপনি ভালো মার্কস পেয়ে পাশ করবেন। ইনশাল্লাহ আপুর কথা সত্যি হয়েছে আসলে। আর আপনাদেরও অনেক ধন্যবাদ আপু, আপনারা অনেক করছেন আপু, এটা বলে শেষ হবে না। হ্যাঁ, নবীন আপুর সাথে আমি এই কথাটাই বলতে চাই যে আপনি কিন্তু 100% অ্যান্সার দিতে চাচ্ছেন না, যাচ্ছেন না এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায়। কোনোদিনও পাস মার্কস 100% না। যারা 100%-এর প্রিপারেশন নিয়ে যাবেন তারাই কিন্তু ধরা খাবেন। তো যেটা করতে হবে যে হ্যাঁ, দুই একটা কোশ্চেন বা এমনও হতে পারে পরীক্ষার হলে 10টা কোশ্চেন যেটা আছে এটাও আপনার অজানা থাকতে পারে, এটা সাধারণত হয় না, কিন্তু এটাও যদি হয় এইটা আপনার পাস ফেল কে কোনোদিনও ডিটারেট করবে না, এবং আপনার নাম্বার কেউ ডিটারেট করবে না। যেটুকু পড়ানো হচ্ছে এটুকু আপনারা ধারণ করেন, ঠিক মতো করে রিভাইজ দেন, ঠিক মতো করে সেটুককে সাপ্লাই দেন। আমার মনে হয় সবাই এই নবীনা আপুদের মতো অনেক সুন্দর একটা নাম নিয়ে পাশ করবে। থ্যাংক ইউ নবীনা আপুকে। আসসালামু আলাইকুম। আমি নেক্সট আরেকজনকে ডেকে নিব, সে নিয়ে হচ্ছেন আমাদের ডক্টর রাদিয়া আফরিন আপু। রাদিয়া আফরিন আপু এমবিবিএস কমপ্লিট করেছেন কেএমসি থেকে। এছাড়াও উনি এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছেন গাইনোকোলজিক্যাল অনকোলজিতে, এবং এবার জুলাই সেশনে এমআরসিওজি পার্ট 1 70%-এর অ্যাবভ মার্কস নিয়ে উনি পাশ করেছেন। তো রাদিয়া আফরিন আপুর সাথে অনেক কথা হয়েছিল, আপু অনেক কোশ্চেন নিয়ে অনেক সময় অনেক নক দিয়েছেন। তো রাদিয়া আফরিন আপু কেমন আছেন? রাদিয়া আপু। আদাব আপু, কেমন আছেন আপু আপনি? এই তো আপু ভালো আছি। এই আর মানুষগুলাকে সবসময় মানে টেলিগ্রামের ওই পারে দেখছি, টেলিগ্রামের ওই পারে সবসময় চ্যাট করছি, আজকে সরাসরি মুখোমুখি দেখে অনেক বেশি ভালো লাগতেছে। তো সত্যি আপু, আপনার ক্লাস তো আমি সবসময় রেগুলার করতাম, লাইভে আপনাকে কোশ্চেন করতাম, আপনার সবকিছু লিখে লিখে রাখতাম। যাই হোক আপু, হ্যাঁ, অনেক ধন্যবাদ আপু, আপনাকে দেখলে একটা অনেক বড় একটা হাত দিব, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, সবার আপু প্রতি এটা অনেক কৃতজ্ঞতা। ফেলিসিটেশন প্রোগ্রামে দেখা হবে, ফেলিসিটেশন প্রোগ্রামে যদি হাত না দেন তাহলে কিন্তু খবর আছে, আমি ইনশাল্লাহ কিন্তু আপু, মনে রাখবো রাদিয়া আফরিন আপু যে বলছে। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আপু আপনি যদি বলেন যে 6 মাসে আপনার পড়ার স্ট্র্যাটেজিটা কেমন ছিল, এবং জেনেসিস যেটা আছে, যে জেনেসিসে পড়ায় সবাই যেটা বলে যে আপুরা যেটা পড়ায় দেয় ওইটাই কি এনাফ, ওইটা ওটুক পড়লেই কি হবে, নাকি আরো অনেক অনেক বেশি পড়তে হবে, কোশ্চেন সলভ কেমন করে করতে হবে, আমাদের রাদিয়া আফরিন আপু আপনাদেরকে এগুলা এক্সক্লুসিভলি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর রদিয়া আফরিন। আমি খুলনা মেডিকেল কলেজ K26 ব্যাচ। আমি এসিপিএস পার্ট 1 পাশ করেছি 2024 সালের জানুয়ারি সেশনে। আমার ফার্স্ট ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে আমি পাশ করেছিলাম, তখন আমি জেনেসিসেই পড়েছিলাম। নেক্সট আমি হচ্ছে ট্রেনিং করেছি, ট্রেনিং করার পরে 6 মাস ট্রেনিং করার পর আমি ট্রেনিং কুইট করে আমি হচ্ছে বিসিএস এর প্রিপারেশন নিতে হয়নি। তো নেক্সট আমি আইএলটিএস এর প্রিপারেশন নিয়েছি, আইএলটিএস দিয়েছি। এবং সবাই যে 6 মাসের প্রিপারেশন, এক বছর, আসলে আমার প্রিপারেশন ছিল 3 মাসের। আমি ফেব্রুয়ারিতে গিয়ে হচ্ছে লং ব্যাচে ভর্তি হয়েছিলাম জেনেসিসের এমআরসিজি পার্ট 1-এর। এবং আমি ক্লাসটা শুরু করেছিলাম মার্চের 2 তারিখ থেকে। তো আমি আগের 2 মাসের ক্লাস পুরা ওই 1 মাসে কমপ্লিট করে শেষ করছি। তো আমি যেটা বলবো, আমি যেভাবে 3 মাসে আমার প্রিপারেশন নিয়েছি, আমি সেটাই বলবো যে আমি প্রথমে সব ক্লাসগুলো যেগুলো আমার পেন্ডিং ছিল, আমি সেই সব ক্লাসগুলো আগে কমপ্লিট করছি। আর সাথে আমি রেগুলার ক্লাসও করতাম, আপুরা ভালো বলতে পারবে, আমি প্রত্যেকটা লাইভ ক্লাসও করেছি। যেহেতু আমি এখন ট্রেনিং এ নেই, এটা অবশ্য আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি ট্রেনিং এ নেই, আমার কোনো, আমি একটা জায়গায় ক্লিনিকে জব করি। তো আমি সপ্তাহে 2 দিন ডিউটি করতাম, 12 ঘন্টা করে, এবং বাকি টাইমটা আমি পড়াশোনায় দিয়েছি। যে কারণে হয়তো আমার জন্য জিনিসটা অত সহজ না হলেও মোটামুটি সহজ ছিল আর কি। এবং আমি প্রত্যেকটা ক্লাস চেষ্টা করেছি যে রেগুলারলি লাইভ করার, আপুদের সাথে কোশ্চেন, সবসময় আপুরা যা যা বলতো শীটের বাইরে প্রত্যেকটা জিনিস আমি নোট ডাউন করতাম, এবং শীটের যে জায়গাটা আছে ওই ওই জায়গাটাতে আমি নোট ডাউন করতাম। ইনফ্যাক্ট আপু, মৌমিতা আপুর যে ক্লাসের কথা বলবো, ক্লিনিক্যাল ক্লাস যদি আমি বলি, সব থেকে বেশি কোশ্চেন যেখান থেকে আসে, ক্লিনিক্যাল ক্লাসে আপু যে পিডিএফ গুলো দিয়েছিল ওই পিডিএফ গুলো আমি আগে প্রিন্ট আউট করে ফেলছিলাম। আপুর ক্লাসের প্রত্যেকটা জিনিস আবার লিখতাম, আবার আপুর ক্লাসের প্রত্যেকটা জিনিস নোট করেছি, নোট করে করে ওই ওই জায়গাটাতেই লিখতাম যে এই জায়গাটাতে এই কোশ্চেনটা এরকম আপু এইভাবে বলতেছে, এইভাবে আসে। ইনফ্যাক্ট আপু যা যা বলতো সবকিছু আমি শিটে নোট ডাউন করতাম। এইগুলো আমাকে অনেক হেল্প করছে। ইনফ্যাক্ট আপুরা হচ্ছে শীটের বাইরেও, শীট তো আছে, শীট তো হচ্ছে অক্সফোর্ড রিভিশন, ওটার হচ্ছে একটা ওটা থেকেই নেওয়া। কিন্তু হচ্ছে শীটের সবগুলো তো, যেগুলো আপুরা যা যা লাগে সেগুলো পড়ায় দেয়, তার বাইরে আপুরা হচ্ছে অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন দেয়। সবকিছু হচ্ছে চেষ্টা করেছিলাম যে শীটেই আমি হচ্ছে সবসময় নোট ডাউন করার চেষ্টা করতাম, কারণ আমার আলাদা খাতা ও আবার দেখাও হবে না,
আর স্ক্রিনশট নিলেও দেখা হবে না। এই জন্য আপুরা যেটা বলতো, আমি যেগুলো হচ্ছে পেন্ডিং ক্লাস ছিল ওইগুলো আমি পজ করে করে এগুলো লিখে ফেলতাম শীটে। এভাবে আমি হচ্ছে নিজের প্রিপারেশনটা প্রথমে করেছিলাম, এবং প্রত্যেকটা পেন্ডিং ক্লাসের যে পড়াগুলো ওগুলো আমি করে ফেলতাম ফাঁকে ফাঁকে, এবং রেগুলার ক্লাসের পড়া আমি রেগুলারই করে ফেলতাম এরকম মানে। আর অ্যানাটমি ক্লাসের কথা যদি বলি, অ্যানাটমির হচ্ছে আমাদের যে ম্যাম ছিলেন, নাজিয়া ম্যাম, ওই ম্যামের যে ক্লাসটা, ম্যাম যা যা বলতেন শীটে সবগুলো সেইভাবে নোট ডাউন করতাম, এবং প্রত্যেকটা ম্যামের যে পিডিএফ ছিল অ্যানাটমি 1 2 3 ক্লাস, 3টা ক্লাসের যে পিডিএফ, ওই পিডিএফ গুলো আমি প্রিন্ট আউট করি। ওই পিডিএফ গুলোর থেকে যেগুলো এক্সট্রা ইনফরমেশন ছিল, যেমন ম্যাম সবগুলা কোশ্চেনের যা যা কোশ্চেন আসছে, প্রত্যেকটা কোশ্চেনের কি অ্যান্সার হবে, ওইগুলোর একটা লাস্টে মানে ক্লাসের একদম লাস্টে ওভারঅল ধারণা দিতেন ওইগুলা। তারপরে এক্সট্রা কিছু কিছু ইনফরমেশন যেগুলো শিটে নাই, ওইগুলো আমি ওই সময় শিটে নোট ডাউন করতাম। ম্যামের ক্লাস আমি সবসময় লাইভ করার চেষ্টা করতাম, ম্যামের কোশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম। এরপরে হচ্ছে ম্যামের ক্লাস তো অসাধারণ, মানে ম্যাম মানে কি বলবো, আমি যে আহ, প্রথম যেদিন ফিলিং শেয়ারিং ছিল, ওই যে আমি পাশ করার দিন, ওই দিন আমি বলতেছিলাম যে ম্যাম হাঁচি দিলেও আমি এটা লিখতাম, এরকম একটা অবস্থা। তো ওইটা আমি ম্যামের সবকিছু শীট মানে আমার অ্যানাটমির বইটা আমি পরীক্ষা দিয়ে এসে আমি আমার বাবাকে দেখাচ্ছিলাম যে বাবা দেখো আমি কত পড়ছি। তো বাবা বলছে, তুমি এত কিছু কখন পড়ছো, মানে ম্যামের প্রত্যেকটা কথা একদম সুন্দর করে আমার শীটটা আমি সুন্দর করে গুছাইছিলাম, আমার শীটেই গুছাইছিলাম আমি সবকিছু। অ্যানাটমির পরে হচ্ছে ফার্মাকোলজির কথা যদি বলি, ফার্মাকোলজিরও হচ্ছে মিথিলা আপুর প্রত্যেকটা জিনিস আমি একদম আপু যা যা বলতো, আপু মানে এক্সট্রা কিছু যেমন কার্বাটোসিন, তারপরে আরো কিছু কিছু জিনিস যেগুলো শীটে ছিল না, ওইগুলো আমি সব ওই শীটে শীটে লিখতাম। আপুর ক্লাস প্রথম আমি আপুর প্রথম সেকেন্ড যে ক্লাস ফার্মাকোলজি 2, ওইখান থেকে আমি মেইনলি ক্লাস করা শুরু করেছিলাম, তো ওইখান থেকে আপুর ক্লাস লাইভ করতেছিলাম। তো হচ্ছে প্রত্যেকটা জিনিস লাইভে আপু যা বলতো, যেটা ধরেন আমি লিখতে পারছি না ওটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে পরে ক্লাস শেষে লিখে ফেলতাম, ওইটা পেন্ডিং করে রাখতাম না। কারণ আমার যেহেতু টাইম কম ছিল, আমার 3 মাসের টাইম, এর মধ্যে আবার আপুরা কিছু বই বলে দিচ্ছিল, যেমন আঙ্কুশ, ক্যাথরিন, তারপর হচ্ছে 5 MRCOG, এইগুলো আমি পড়ার ওই শীটের পাশাপাশি এইগুলো আমি পড়েছি। এগুলো সব পড়তাম, এক্সট্রা যেগুলো পেতাম যে এটা আমি শিটে নাই বা এটা আপুরা পড়ায়নি ওইটা আমি শিটে লিখতাম এরকম। এরপরে হচ্ছে ফিজিওলজির কথা যদি বলি, ডক্টর দীপু আপু, আপু তো হচ্ছে আমাদের সবার উপরে, মানে আপুর আপুর প্রতি কৃতজ্ঞতার কোনো শেষ নেই। আমরা যারা এমআরসিওজি পাশ করেছি বা এমআরসিওজির সাথে যারা যারা যুক্ত আছে বাংলাদেশে, আমার মনে হয় আপুর কথা সবাই বলবে। আহ ওয়ান অফ দ্য বেস্ট মেন্টরস শি ইজ, বিকজ সে এত সুন্দর করে, মানে আপুর ক্লাসে আমি লাইভ ক্লাস করতাম, তো তো আপুর ক্লাসে আমি মুগ্ধ হয়ে খালি শুনতাম, কারণ আপু এই শীটটাই পড়াচ্ছে সুন্দর করে গুছায়, এসে এইটা কিভাবে আসে, এই কোশ্চেনটা না এটা এইভাবে আসবে, আপু এইভাবে বুঝায় বুঝায় বলতো। আমি ক্লাস শেষে আপুকে বলতাম, আপু আরেকটু বলেন, আরেকটু শুনি। মানে এত সুন্দর করে গুছায় একটা মানুষ যে কিভাবে পড়ায় আল্লাহই জানে। আপু আসলে ট্রুলি ব্লেসড, আপুর জন্য অনেক অনেক দোয়া। ডক্টর দীপু আপুর ফিজিওলজি প্রত্যেকটা ক্লাস, ইনফ্যাক্ট আপু মানে পার্সেন্টেজ লিখতে বলতো আপুরা আমাদের। আমি প্রথম দিকে পার্সেন্টেজ লেখার টাইম পাইনি, কারণ আমার এমনিতে অনেক পড়া পেন্ডিং ছিল, যেহেতু আমি মার্চ থেকে পড়া শুরু করছি। তো আমি যখন হচ্ছে একদিন আমাকে আমার সিনিয়র লুনা দি, উনি সব থেকে বেশি নাম্বার পেয়েছে আমাদের, 85%। তো হচ্ছে আদি একদিন আমাকে মেসেজ দিতে যে রদিয়া পার্সেন্টেজের খাতা কি লিখছো, আমি তো লিখি নাই তখন। পরে দিদির কথা শুনে মনে করলো যে আল্লাহ পার্সেন্টেজ কি লেখা উচিত, এত লিখবো কিভাবে। তো পরে দেখলাম যে দীপু আপুর যে ফিজিওলজি শীটের লাস্টে যে আপু একদম আরসিওজি নাইট, যে রাতে যেটা পড়তে হবে মানে পরীক্ষার আগের রাতে, যেটা একদম একদম কার্বন হচ্ছে কার্ডিয়াক আউটপুট কতটুকু কত পার্সেন্ট বাড়ে, বা হচ্ছে রেসপিরেটরি রেট কতটুকু বাড়ে, বা হচ্ছে কতটুকু অক্সিজেন কনজাম্পশন বাড়ে, এইগুলা হচ্ছে একদম সুন্দর করে শীটের লাস্টে আরসিওজি নাইট লিখে আপু শীটে লেখা ছিল। তো ফিজিওলজি আমি ওইখান থেকেই পড়ছিলাম। আর এক্সট্রা যদি কিছু লাগে আমি 5 MRCতে পার্সেন্টেজ ছিল ওইগুলো, আমি ফিজিওলজি কখনো নোট করি নাই, কারণ দীপু আপুর যেটা ফিজিওলজি যা পড়ানো ওইটাই ইনাফ। মানে আমি আপুকে লাস্টে পাশ করার পরে আপুকে আমি আমার নিজের একটা পার্সেন্টেজ খাতা বানাইছিলাম, আপুদের পেটে আমি শীটে মানে গ্রুপে দিয়েছিলাম। তো আপুকে এটা আমি দিয়ে বলছি, আপু আপনার ফিজিওলজিটা আমার লাগবে না, কারণ ফিজিওলজি আপনি যা পড়ান দীপু আপু ওইটাই ইনাফ। আমার মনে হয় যে ফিজিওলজির পার্সেন্টেজ আর আলাদা করে কিছু লেখার দরকার নেই। কারোর যদি ইচ্ছা হয় তাহলে সে 5 MRCOG ফিজিওলজির যে জায়গাগুলো আছে পার্সেন্টেজের ওই জায়গাটা পড়তে পারে। 5 MRCOG ওখান থেকে পড়লেই হয়ে যাবে। আর বাকিটা তো আর সব বাকি যা আছে সে আপনার শীত পড়লেই না, ফিজিওলজি যে আমি নোট করি নাই। এরপরে মাইক্রোবায়োলজির কথা যদি বলি, মাইক্রোবায়োলজি আমি সবসময় হচ্ছে আপুর আমি মাইক্রোবায়োলজি লাইভ ক্লাস করতে পারিনি, কারণ হচ্ছে ওই সময় আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, মানে বলছে না আইএলটিএস ছিলাম ওই টাইমে। তো মাইক্রোবায়োলজি ক্লাস গুলা মমিতা আপুর মাইক্রোবায়োলজি ক্লাস আমি হচ্ছে রেকর্ডেড করছিলাম। রেকর্ডেড করে আপু যা যা ওই যে প্রত্যেকটা জিনিসের ডোজ কিভাবে মানে একদম রিসেন্ট যেগুলা হয়েছে আপু এগুলো সুন্দর করে লিখে দিছিল আমার সব শিটে, একদম সুন্দর করে আমি একদম সুন্দর করে নোট করা একদম।
স্টাফিলোকক্কাস অরিয়াস বলেন, সবকিছু, বেনজেল পেনিসিলিন, সবকিছু, এভরিথিং এভরিথিং আমি মৌমিতা আপু একদম যা বলছে লেটেস্ট, একদম লেটেস্ট ক্লাসে আপু যা যা বলছে আমি একদম সুন্দর করে আমার নোট একদম সুন্দর করে আমি মাইক্রোবায়োলজি শীটের মধ্যে ওই একদম ওই শীটে একদম সুন্দর করে আমার হচ্ছে গোছানো। তারপরে হচ্ছে আদার্স যেগুলো বলবো সেগুলো হচ্ছে মিশিয়াপুর জেনেটিক্স ক্লাস। মিশিয়াপুর জেনেটিক্স ক্লাস আমি মিশিয়াপুর ফিজিওলজি ক্লাস করছিলাম হচ্ছে আমার এফসিএস পার্ট ওয়ানের সময়। তো আপুও খুব অসাধারণ ক্লাস নেন, আপুর প্রতিও আমি অনেক কৃতজ্ঞ, কারণ আপুর ওই টাইমে ফিজিওলজি আপু যা পড়াইছে তাই আমি পড়ছিলাম, ওইভাবে আমি পাশ করছি। তো আপু জেনেটিক্স যা যা পড়াইছে আমাদের, ইনফ্যাক্ট তার সঙ্গে আমাদের আহ, উম, মিথিলা আপু আমাদের জেনেটিক্স এর একটা রিকল সলভ করার সময় জেনেটিক্স এর অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল ডোমিনেন্ট, এগুলো একটা সুন্দর করে একটা মানে একদম শর্টকাট, মানে আপনি দেখলেই পারবেন এরকম, একটা ছবি দেখলে আপনি পারবেন এরকম করে পড়াই দিছিল আমাদেরকে। তারপরে হচ্ছে আদার্স আরো অনেক কিছু নিজে নিজে গুছাইছি, যেমন ক্যাথরিন পড়ছি বা আঙ্কুশ পড়ছি, ওখান থেকে মানে যেগুলো এক্সট্রা মনে হচ্ছে যে এটা পারি না বা এটা জানি না, ওইটা আমি সুন্দর করে নোট ডাউন করছি বা শীটের মধ্যে ওই টপিকের জায়গায় আমি লিখে রাখছি। ঠিক আছে, এইভাবে আমি আবার প্রিপারেশন নিয়েছি। তো আমি খুব যে রিভাইজ দেওয়ার টাইম পাইছি এরকম না। দীপককে আমি বারবার বলতেছিলাম যে আপু আমি কি পরীক্ষা দেবো, আমি তো মনে হয় না ওইভাবে আপুদ আমার যে আপুর কাছেই জিজ্ঞাসা করতেছিলাম যে আপু আপনি কতদিন ধরে প্রিপারেশন নিচ্ছেন। তো আপুরা বলতেছে যে সে 1 বছর বা 6 মাস 8 মাস এভাবে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু আমার তো একদম 3 মাসের প্রিপারেশন। আমি ভাবছিলাম যে আপু বলে কি তুমি আগে বুকিং করো, দীপকও বলছে তুমি আগে বুকিং করো তারপরে দেখবো, বা পরীক্ষার 15 দিন আগে তুমি ডিসিশন নিও, বুকিংটা করা থাকুক। তো হচ্ছে বুকিং এর ক্ষেত্রেও হচ্ছে আমাকে আমার এক ফ্রেন্ড সে লন্ডনে থাকে, সে অনেক হেল্প করছে, নাহলে আমার এই পরীক্ষাটাই দেওয়া হতো না, এত কষ্টের পরীক্ষা, এত টাকার একটা পরীক্ষা। যেহেতু বাংলাদেশ থেকে আমি আমার কার্ড এন্ডোর্স করাইছিলাম, কিন্তু ওই যে বুকিং উইন্ডো তো 10 মিনিটের মধ্যেই সবকিছু বুক হয়ে যায়। তো এইভাবে সে আমাকে হেল্প করছে, না হলে আমি পরীক্ষাটাই দিতে পারতাম না। তো বুকিং যখন করেছি তারপরে আমার মনে হচ্ছে পরের স্পিড আরো বেড়ে গেছিল, কারণ ওই টাইমে আমার মনে হচ্ছে না এতগুলো টাকার পরীক্ষা, টাকাটা নষ্ট না হোক। তো ওই টাইমে আরো বেশি মানে চেষ্টা করতাম যে বেশি বেশি করে পড়ার, একটা জিনিস বারবার পড়ার, যেটা আমার মনে থাকছে না বা কোশ্চেন যেটা ভুল করতেছি, জেনেটিক্সের পরীক্ষা আর কোশ্চেন গুলো আমি বারবার দেখতাম, যেটা আমার ভুল হয়েছে ওইটা আমি স্ক্রিনশট দিয়ে রাখতাম, ওইটার এক্সপ্লানেশন। আমি যে খুব এগুলার ক্লাস করতে পারছি তাও আমি বলবো না, কারণ আমি হচ্ছে রিকল ক্লাসও মৌমিতাপুর একটা রিকল ক্লাস লাইভ করছিলাম। আর তারপর হচ্ছে মিথিলাপুর রিকল ক্লাস লাইভ করছিলাম। এভাবে কিছু রিকল ক্লাস আমি লাইভ করছিলাম, আর কয়েকটা ক্লাস আমি হচ্ছে রেকর্ডেড দেখছিলাম। এইভাবে আমি হচ্ছে আমার নিজের প্রিপারেশন নিয়েছিলাম। এবং যখন রিকলটা আমি সবার আগে হচ্ছে আপুকে অর্ডার করছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে আমার প্রিপারেশন এমনি কম, আমি হচ্ছে মনে হয় ওই ওই পর্যন্ত আমি যেতে পারতেছি না, আপুরা আপুরা কোনো কোয়েশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারতাম না, কারণ আমার মনে হতো যে আমি যেটা জানি না নাকি আবার আপুদেরকে আমি নক করতাম, মমিনা আপুকে আমি কোনো কোনো কোয়েশ্চেন, যেমন অনেক কোশ্চেন আছে যে শীটের মধ্যে আমি বুঝতেছি না, আপুকে আমি মেসেজ ছবি দিয়ে রাখতাম। তারপরে হচ্ছে তাওহিদা তামান্না আপুকে লাস্টে অনেক জ্বালাইছি। তারপরে হচ্ছে মিথিলা আপু তো এত ব্যস্ত মানুষ। মিথিলা আপুর হচ্ছে ফার্মাকোলজি ফার্মাকোলজি আপু যেভাবে আমাকে আমাদের পড়াইছে, ওইটা আমাদের কোনো রকম আমার কোনো সমস্যা অ্যাটলিস্ট ছিল না। কিন্তু যে যেমন বায়োস্ট্যাটিক কিছু জায়গা আপুর কাছে আমি জিজ্ঞাসা করতাম, আপু অনেক ব্যস্ততার মধ্যেও প্রত্যেকটা জিনিসের অ্যান্সার আমাকে দিয়ে রাখতো আহ, আহ, হচ্ছে অডিওর মাধ্যমে। তারপরে হচ্ছে আহ আহ, আরো একজনের আপুর নাম আমি নিবো, সেটা হচ্ছে মুনিরা আপু তো হচ্ছে লিজেন্ড। উনি হচ্ছে আমাদের বায়োস্ট্যাটের ক্লাস নিয়েছেন এবং এমব্রায়োলজির ক্লাস নিয়েছেন। আপু যা পড়াইছে এবং পিক্টোরিয়াল বিশেষ করে আপু যা পড়াইছে, আমি আপুর পিক্টোরিয়াল ক্লাসটা পরীক্ষার একদিন আগেও দেখেছি, মানে ওই পিক্টোরিয়াল ক্লাসটাই আমি আর একবার আপুর, ওইটা আমার নোট করা ছিল, নোট করে রাখছিলাম। ঠিক আছে, ডাবল বাবল সাইন, তারপরে হচ্ছে ফ্রগ আই সাইন, মানে এই সব কিছু আমি নোট করছিলাম, মানে আপু প্রত্যেকটা জিনিস আমি এত সুন্দর করে পিক্টোরিয়ালের ক্লাস, এমব্রায়োলজি ক্লাস, আপু আমাদের এফসিপিএস এর সময় এমব্রায়োলজি ক্লাস নিয়েছিলেন, ওইটাই সেম ওই রকমই, কিন্তু সেটা আরেকটু ডিটেইলিং, আরেকটু এমআরসিওজিতে কিভাবে আসে, এমআরসিওজি কোশ্চেন কিভাবে অ্যান্সার দিতে হয়, এইভাবে আপুরা আমাদেরকে হেল্প করছে। এবং প্রত্যেকটা ক্লাস আমার মনে হয় যে প্রত্যেকটা মেন্টর এত সাহায্য করতে। এবং লাস্ট যে রিকল সলভের ব্যাপারটা, মানে মানে গ্রুপে আমি প্রত্যেকটা জিনিস দেখতাম আপুরা, আমি প্রথম কয়েকদিন খুব চেষ্টা করছিলাম, কিন্তু পরে দেখতে আমার নিজেরই পড়া অনেক বাকি ছিল। লাস্টে আমার ওই পেন্ডিং পড়া শেষ করতে করতে আমার জুন মাস চলে আসছিল। এর মধ্যে আমি একদিন ধরে একদম পুরা টানা 5 দিনের মধ্যে আমি রিকল কমপ্লিট করছিলাম, পড়ে নিজে নিজে। আবার যেটা পারতেছিলাম না ওইটা আমি আপুদেরকে কোশ্চেন করে রাখতেছিলাম যে আপু কারণ আপু আমি তো মোবাইল ওভাবে খুব যে চালাইছি, কারণ আমার ফেসবুক টেসবুক সবই বন্ধ। তো হচ্ছে আমি সবসময় চেষ্টা করতাম যে টেলিগ্রামে আপুদেরকে ওই কোশ্চেন গুলো দিয়ে রাখতে, আপুরা যখন সময় পাবে অ্যান্সার দেবে, আমি ওইটা হচ্ছে আবার টুকে নেবো এভাবে।
এইভাবে ভাবে আমি আমার প্রিপারেশন নিয়েছি 3 মাসে। এবং আমি আমি প্রচন্ড চেষ্টা করছি। আমি দীপু আপুকে খুব বিরক্ত করছি যে আপু আমি কি পরীক্ষা দেব, আমি আমার মনে হচ্ছে আমি কি পারবো, আমার মনে হচ্ছে আমার মানে আপ টু দা মার্ক না আমার প্রিপারেশন। তো আপু বলছে যে রদিয়া পরীক্ষার 5 দিন আগে আমরা কথা বলবো। তো আমি বলতে আচ্ছা ঠিক আছে। লাস্ট যে আমাদের কোঅর্ডিনেটর মিটিং ছিল, ওই মিটিং এ আপুকে বলতে আপু আর তো বেশি দিন বাকি নেই, আমি আপনাকে 10 দিন আগে জানাবো। বলছে না রদিয়া তুমি পরীক্ষা দিবে, তুমি পরীক্ষা দিবে। এরকম পরে বলছে, আপুর এত কনফিডেন্স আমার প্রতি যাচ্ছে, ঠিক আছে দেখি দিয়ে দেখি। এবং মকে মকে আমি ওই রকমই 70%, 71%, 69% এরকম পাচ্ছি। তো মৌমিতাপুর একটা কথা আমার মাথায় ছিল যে আপু আপু যে একটু আগেও যেটা বললেন যে হচ্ছে পাশের জন্য কিন্তু 100% দরকার নেই, শুধু তোমার পাশের জন্য তোমার 70% হইলে হবে। তো আমি আল্লাহর কাছে এটাই চাইতাম যে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে যে আল্লাহ তুমি আমাকে 70%টা পাওয়াই দিও। কারণ আমি আমার হচ্ছে এত নাম্বারের দরকার নেই, আমার পাঁচটা হইলেই হয়েছে। কারণ ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি, আবার এত কম সময়ে প্রিপারেশন। আমি খুব চেষ্টা করছি, এর মধ্যে আমার ডিউটি ছিল, আমি 2 মাসের মানে 1 মাসের ডিউটি, ওই মাস 1 মাসটা আমি ছুটি নেবো বলে ওই মাসের ডিউটি আমি আগের মাসে সব কমপ্লিট করছি। এইভাবে আমি কষ্ট করছি, মানে তার মধ্যে আমি ডিউটির মধ্যেও পড়তাম। আমার ক্লিনিকের আপুরা, আমার ক্লিনিকের যে হেড ছিল সেও বলতো যে ম্যাডাম পরীক্ষা দিচ্ছে তো ম্যাডাম কি ডিস্টার্ব কম করে তোমরা, এরকম সবাই আমাকে অনেক সাপোর্ট করছে, মেন্টাল সাপোর্ট করছে। আমার বাবা মা পরীক্ষার 2 দিন আগে তো আমরা খুবই কষ্ট করে ঢাকায় গেছি। এবং আমার যে হোটেলে উঠছিলাম ওই হোটেলটাও অত বেশি ভালো ছিল না, সারা রাত ঘুমাতে পারিনি। পরীক্ষার হলে তো হচ্ছে ওই যে আছে না নার্ভ ধরে রাখার যে বিষয়টা, আমি খাওয়া দাওয়া ঠিক মতো করছি সবে, কিন্তু আমার ঘুমটা হয়েছিল না। এই জন্য আমার একটু কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল পরীক্ষার সময় কিন্তু কোশ্চেন সব যেহেতু পারতেছিলাম, তো আমার অত বেশি মানে যে আছে না কনফিডেন্স ড্রপ করে নাই, এটা একটা আমার জন্য পজিটিভ সাইন ছিল। আর আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ আমার ঘুম আসুক আর যাই আসুক, আমার পরীক্ষাটা যেন আমি শেষ করতে পারি, আমি যেন পরীক্ষাটা শেষ করতে পারি। আমার আগের রাতে আমার খুব কষ্ট ছিল, মানে সারা রাত আমি ঘুমাতে পারিনি। ওখানে আমার খুব কষ্ট ছিল হোটেলে থাকার ওই রাতটা। তো হচ্ছে পরে আমি পরীক্ষাটা যখন শেষ করলাম, তো হচ্ছে আমার সাথে আর একটা পরিচিত আপু, আমাদের জেনেসিসেরই আপু, হচ্ছে 9 মাসের প্রেগনেন্সি নিয়ে গেছে পরীক্ষা দিতে। আমাদের সেন্টারে 3 জন আমরা পরীক্ষা দিচ্ছিলাম, একজন ম্যাডাম ছিলেন মনে হয়, আর ওই আপু আর আমি। তো হচ্ছে আপু আমাকে বলতেছিল যে রদিয়া তুমি দেখবা পাশ করে যাবা। আমি বলছি, আপু আমি জানি না, আমার আসলে প্রিপারেশন যে খুব ভালো তা না, কিন্তু মৌমিতা আপু বলছিল যে 100%ই পাওয়া লাগবে না। তো আমি আমার মনে হয় যে আমি মোটামুটি দিছি পরীক্ষা, এখন আল্লাহ ভরসা। আমি পরীক্ষা দিয়ে এসে সবার প্রথমে জেনেসিসের গ্রুপে আমি মেসেজ দিয়েছি যে আহ, আপনারা আপুরা মানে আপুরা ক্লাসের টাইমে একটা ওই যখন আমাদের প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আপুরা অনেক সময় বলতেছিল যে আমাদের গতবারের প্রিপারেশনটা একটু অত বেশি ভালো ছিল না, এই জন্য হয়তো আমরা কিছু কোশ্চেন ক্র্যাক করতে পারিনি, কিন্তু এবার আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। দীপু আপু বলতে, মৌমিতা আপু বলতে এই কথাগুলা, ইনফ্যাক্ট নাজিয়া ম্যামও বলতেছিল যে আমি যা পড়াবো তাই আসবে, তুমি শুধু আমারটাই পড়ো। তো আমি ওই জন্য এক্সট্রা কিছুই পড়ি নাই, আপুরা যা বলতে, ম্যামরা যা বলতে। এবং শীট শীট এবং সাথে আমি আঙ্কুশ বলেন পাস পাস এমআরসিওজি, রিকলের কথা কি বলবো, রিকল তো হচ্ছে আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের রিকল আমার মনে হয় একদম প্রথম থেকেই সলভ করা শুরু করা উচিত। তাহলে যদি রিকলটা যদি 3-4 বার 5 বার এভাবে, আপু যেরকম বলছিল, আমি অতবার পারিনি কারণ আমার এত টাইম ছিল না, আমি 2 বার 2.5 বার বলা যায় আমি পড়ছি। কারণ যেগুলো আমার বারবার রিপিট আসতেছিল ওগুলো আমি আর বারবার পড়িনি। আমি যেগুলো নতুন কোশ্চেন আমি এগুলো হাইলাইট করে রাখছিলাম রিকলে, যেগুলো নতুন কোশ্চেন এগুলা হচ্ছে কোনো জায়গায় রিপিটেশন আসে নাই, তো ওই কোশ্চেন গুলো আমি বারবার করছিলাম, ওইগুলো আমি নোট ডাউন করছিলাম। এইভাবে আমি আমার প্রিপারেশন নিয়েছি। এবং আমি জেনেসিসের প্রত্যেকটা আপুর প্রতি, প্রত্যেকটা ম্যামের প্রতি, সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। ইনফ্যাক্ট জেনেসিসের হুসেন ভাইকেও আমি অনেক জ্বালাইছি যে ভাই আমার এই ক্লাসটা আপলোড হয় না, ওইটা আপলোড হয় নাই। তো যাই হোক, সবার প্রতি আমি কৃতজ্ঞ। এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি পাশ করে গেছি প্রথমবারে। আপুরা আপুদেরকে ইনফ্যাক্ট প্রত্যেকটা আপু যারা স্টুডেন্ট হিসেবে ছিলেন, যারা পাশ করে গেছেন, তারাও আমাকে অনেক হেল্প করছে। তাদেরকে আমি, এই যে নবীনা আপুকে আমি বলি, নবীন আপুকে মনে হয় আমি 2 দিন আগে মেসেজ দিয়েছি, আপু যে এইটার অ্যান্সার কি হবে আপনি যদি আমাকে একটু বলতেন। আপু আমাকে ওইটার অ্যান্সারও দিয়েছেন। লুনা দিদি, তারপরে হচ্ছে রিমা আপু হচ্ছে গ্রুপে দেখতাম যে হচ্ছে আমি কোনো কোশ্চেন করলে আপু আমার অ্যান্সারটা দিতে, অন্য আপুরা না দিলেও আপু দিত সবসময় আমার। এই জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ, সবাই যেভাবে সবাইকে হেল্প করছে। আমার মনে হয় যে ডাইনিতে যে সবাই বলে এত টক্সিসিটি, সবাই সবাইকে হিংসা করে, কিন্তু আমি যদি সবাইকে মানে আমি জেনেসিসের যে এমআরসি যে টিম ছিল আমাদের, এটাকে যদি আমি একটু মানুষকে দেখাতে পারতাম যে না রে মেয়েরা আসলে এত হিংসা না, সবাই সবাইকে মানে লিফট আপ করছি আমরা, এরকম আমার মনে হয়েছে যে এই গ্রুপটাতে আমি ওই প্রথম দিনও বলতেছিলাম যে সবাই সবাইকে হেল্প করছে, এরকম একটা অবস্থা। তাহিদা তামান্না আপু লাস্টের কয়েকদিন যেভাবে আমাদের হেল্প করছে, মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো। আর প্রত্যেকে আমরা এগ্রি করবো এই ব্যাপারে। এবং সবার প্রতি আবারও অনেক স্ট্যান্ডিং ওভেশন আপনারা হচ্ছে ডিজার্ভ করেন। জেনেসিস এর প্রতি তো সবসময় আমি কৃতজ্ঞ, আমি সবসময় জেনেসিস এর সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ।
সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সবাই যদি নিজের গোলের প্রতি এবং নিজের ক্যারিয়ার প্রতি ফোকাস থাকেন এবং জেনেসিসের প্রত্যেকটা মেন্টরের কথা শুনে চলেন, আমার মনে হয়, এবং নিজের প্রতি কনফিডেন্ট গ্রো করেন বারবার প্রত্যেকটা জিনিস পড়ার মাধ্যমে, তাহলে আমার মনে হয় প্রত্যেকেই সফল হতে পারবে জীবনে। সবাইকে অনেক ধন্যবাদ। মমিতা আপু, আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাদের রাবি আপুকে এত সুন্দর করে জিনিসগুলো এক্সপ্লেন করে বলার জন্য। আপু অনেক এক্সটেন্সিভলি বলতেন। আপুর কথাটাকে যদি আমি ছোট করে বলি, যে 1 নাম্বার কথা, উনি লাইভ ক্লাস গুলা করা ট্রাই করছেন। 2 নাম্বার কথা, প্রথম থেকে নোট করা ট্রাই করছেন। সবাই সিরিয়াস হন, কখন সিরিয়াস হয় জানেন? সেটা হচ্ছে বুকিং করার পরে। বুকিং করার পরে হচ্ছে রিভাইজ দ্যাট টাইম, তখন যদি সিরিয়াস হয়ে লেখাপড়া শুরু করেন তাহলে তো সমস্যা, তাই না? তো এরকম প্রথম থেকে ক্লাসগুলো, সব ক্লাস আপনি লাইভ করতে পারবেন না, রাধি আপু যেটা বললেন, সব ক্লাস লাইভ করা পসিবল হয় না, কিন্তু লাইভে থাকার চেষ্টা করবেন। এরপরে না পারলে ওগুলা রেকর্ডেড ক্লাস করবেন। আর যেটা যেটা যে মেইন ক্লাসের পাশাপাশি, মেইন ক্লাসে আমরা যেগুলা বলি সেগুলো তো অবশ্যই, তার পাশাপাশি আপনি যে কথাটা বললো যে বইগুলো, পাস ইমার্সিজি, আঙ্কুশ, অ্যান্ড্রু সিজার, এই বইগুলো সলভ করাটা অনেক বেশি জরুরি। আর আমি অনেক হ্যাপি যে আমি এমন একটা টিমের সদস্য হতে পেরেছি। দীপা আপু, নাজিয়া আপু, মিথিলা, আমি, তহিদা তামান্না, রিমি, তো সবাই মিলে আমরা ট্রাই করছি আপনাদেরকে হেল্প করার, এবং তার পুরো হেল্পটা নিয়ে অনেক সুন্দর নাম্বার নিয়ে একটা পাশ করেছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাদিয়া আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে ব্যাপারটা এক্সপ্লেইন করে দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট আমি রিকোয়েস্ট করব আরেকজন মানুষকে, আমাদের হচ্ছে কাজী তামান্না আপু। কাজী তামান্না আপু এমবিবিএস কমপ্লিট করেছেন ডিএমসি থেকে, এসিপিএস পার্ট 1ও করেছেন অবসর এবং আমার সিওজি পার্ট 1 তো রিসেন্টলি জুলাইতে খুব চমৎকার একটা নাম্বার নিয়ে পাশ করেছেন। তামান্না আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? এই তো আপু ভালো আছে। না আপু, বলেন এই 9 মাসের প্রিপারেশনের জন্য আমার সাথে একটু সাথে শেয়ার করুন। জি আপু, আমি আসসালামু আলাইকুম সবাইকে। আর আমি ডক্টর কাজী তামান্না। আমি এমবিবিএস পাশ করেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। তারপর 2026 সালে জানুয়ারিতে আমি এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করি, আর মানে পার্ট 1 পাশ করে ট্রেনিং এ জয়েন করি ডিএমসি তেই। এরপর হচ্ছে এই যে জুলাই সেশনে এমআরসিওজি পার্ট 1 দিলাম। তো আমি আসলে এমআরসিওজি মানে আমি যখন মানে এমবিবিএস লাইফে ছিলাম, তখনই আমার রয়্যাল কলেজে ডিগ্রি প্রতি একটু আকর্ষণ ছিল আর কি। ইচ্ছা ছিল যে যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ দিব। তো পার্ট 1টা যখন হয়ে গেল, তখন মানে মনে মনে একটু ইচ্ছা ছিল তো যে পরীক্ষা দিব, কিন্তু মানে বিসিএস এর আবার ইচ্ছা ছিল। তো যার কারণে আমি মানে কি করব একটু ডিলেমার মধ্যে ছিলাম। আবার বিসিএস এর পড়ালেখা অনেক ভাস্ট। তো তারপর তারপর একরকম ডিসিশন নিয়ে নিলাম যে যেহেতু পার্ট 1 এর একটু পড়ালেখা আছে, তো আমি জুলাই মাসে ট্রাই করি। তো এই জন্য ডিসিশন নিতে নিতে আমার প্রায় ফেব্রুয়ারি মাসের মানে শেষের দিকে আমি বলতে গেলে কোচিং এ ভর্তি হই। আমি তো চোখ বন্ধ করেই জেনেসিস এ ভর্তি হবো, কারণ পার্ট 1 আমার মানে জেনেসিস আমাকে যেভাবে হেল্প করেছে, তো তারপর আমি আর অন্য কোনো কিছু আসলে চিন্তা করিনি। তো তারপর ভর্তি হয়ে গিয়েছি, এবং আমি মার্চ মাসে খুব একটা পড়ালেখা করতে পারিনি, রোজা ছিল, আবার ডিউটি করতাম। তা আমার প্রিপারেশনটা বলতে গেলে আমি রাদিয়া আফরিন আপুর মতোই বলবো। আপুর সাথে আমার অনেক মিল আছে, আমিও 3 মাসের প্রিপারেশনই পরীক্ষা দিয়েছি। তো আপুর আপুর কথাগুলোর সাথে আমার অনেক কথাই মিলে যাবে। তো প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে টিমটা সম্পর্কে, মানে দীপু আপুকে তো আমি কি বলবো, আপু আপু এত স্মার্ট একজন ডক্টর। আপুর একটা কথা আমার এত ভালো লাগে যে শুধু ডক্টর হলে হবে না, স্মার্ট ডক্টর হতে হবে। তো আপুকে আমি মানে আপু আমার ইন্সপাইরেশন। আপুকে যে আমি কি পরিমাণ ফলো করি এটা হয়তো বা আপু মানে জানে না, কারণ আচ্ছা আমার একটা খারাপ দিক আগেই বলে নিই, সেটা হচ্ছে আমি লাইভ ক্লাস গুলো করতে পারিনি খুব একটা। মানে কিন্তু আমি আবার সাথে সাথে 2-1 দিনের মধ্যে রেকর্ড গুলো দেখে নিতাম। আমি দেখা যেত আমি ম্যাক্সিমাম টাইম হচ্ছে মানে নতুন জয়েন করছে, তো আমাদের হচ্ছে ইভিনিং এগুলো ডিউটিটা একটু বেশি থাকতো, তো ইভিনিং নাইট এগুলো থাকতো, যার কারণে ম্যাক্সিমাম ক্লাসগুলো আমি করতে পারতাম না। পরে আমি রেকর্ডটা হচ্ছে পজ দিয়ে দিয়ে দেখে দেখে নোট করার কারণে আমি মানে রেকর্ডটা দেখতে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। তবে লাইভ ক্লাস করা উচিত, এটা অবশ্যই আমি বলবো, লাইভ ক্লাস করা উচিত। কিন্তু আমি হচ্ছে করতে পারতাম না, জন্য আমি রেকর্ড ক্লাস দেখতাম এবং সব ক্লাসগুলোই করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো আপুদের ক্লাসগুলো মানে কি বলবো, মানে এত পরিমাণ ইফেক্টিভ ছিল আমার জন্য, যেহেতু আমি পড়ালেখাটা অনেক দেরিতে শুরু করেছি, এপ্রিল মাসে শুরু করেছি। তো তখন আমি যেটা করলাম, প্রথমে আমি হচ্ছে ক্লাসগুলো করা শুরু করলাম, এবং একাধারে আমি সবগুলো ক্লাস করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ হচ্ছে নোট করতাম প্রতিটা টপিক গুলো। মানে ওই আপনাদের যে শিট গুলো, জেনেসিসের শিট থাকলে আসলে আর
কোনো কিছু দরকার নেই, কারণ মেইন বই থেকেই সব বই শিটে দেওয়া থাকে। আর সাথে যে বইগুলো আপনারা পড়তে বলেছেন, পার্সে মার্সিওজি, তারপরে আঙ্কুশ, ক্যাথরিন, এগুলো এনাফ। তো হচ্ছে প্রথমে যেটা করতাম সেটা হচ্ছে সব ক্লাসগুলো সুন্দর করে করে আমি ওই নোট নোট করে ফেলতাম। আর ক্লাসগুলোর কথা কি বলবো, দীপু আপু, মমিতা আপুর ক্লাস তো আমার মানে অসম্ভব ভালো লাগে। এটা আমি আপু হোস্টের জন্য বলছি না, এটা আমি সবসময় বলি, সবাইকেই বলি, আপুর ক্লাস আমার প্রচন্ড ভালো লাগে, সবার ক্লাস অনেক ভালো লাগে। আপুর কথাটা একটু স্পেশালি বললাম কারণ আপুর কথার বলার ওয়ে আমার খুব মানে আপু যেভাবে মানে পড়ানোটা বুঝাইতো, এটা আমি খুবই আমার কাছে মানে প্যালেটেবল লাগতো আর কি। সবারটাই খুব ভালো লাগতো, মিথিলা আপু, দীপু আপুর কথা আর কি বলবো। তারপরে মনির আপুকে তো সেই এফসিপিএস ওখান থেকেই চিনি, আপুর কথা তো পুরো একদম গল্পের মতো আপু বলে যায়, শুনতে মনে হয় যে শুধু শুনতেই থাকি এরকম। তারপর হচ্ছে আরো যে আপুরা ছিলেন, এবং মানে সবার ক্লাস খুবই ভালো ছিল, খুবই। এবং আমি ফার্স্টে ক্লাসগুলো করে গুছাই মানে এপ্রিল মাসে যেটা করেছি সেটা হচ্ছে ক্লাসগুলো করে গুছানো ট্রাই করেছি। তারপর যখন হচ্ছে বুকিং দিয়েছি, বুকিং দেওয়ার পরে তখন হচ্ছে আর হাতে তো মাত্র 2 মাস এখন, তখন আমার মানে বলতে গেলে আমি মানে তখন আমার জাস্ট ক্লাসগুলো একবার করে করে একবার করে কোনো রকম পড়া হয়েছে, যার মানে একবার করে রিডিং এর মতো আর কি পড়া হয়েছে। তো তখন তো আমার হাতে অত সময় নেই, তারপর আমি রিকল ক্লাসগুলো করা শুরু করছি। রিকল গুলোর কথা কি বলবো, রিকল মানে আমি রিকল ক্লাসগুলো সবাইকে বলবো যে অবশ্যই রিকল ক্লাসগুলো করবেন, যতই মানে বই সাথে থাক বা অনেক সোর্স থাক, কিন্তু ক্লাস করতে হবে। কারণ রিকল বইয়ের সাথে মিলাই মিলাই ক্লাস করে আপুরা যেভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে এবং ওটার সাথে রিলেটেড বাকি কোয়েশ্চেন গুলো আপনাকে রেডি করাই দিবে, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেটা যদি কেউ নিজে নিজে করতে যায় তাহলে তার আসলে অনেক সময় লাগবে, যেটা আসলে আমাদের এই এই এজে সেই সময়টা বের করাটাই হচ্ছে মেইন বিষয়। তো সেক্ষেত্রে আমাদের জন্য যেটা হয় মানে একদম স্পুন ফিডিং করে দেওয়ার মতো অবস্থা, যার কারণে মানে এটা আমার জন্য খুবই ইফেক্টিভ ছিল। আমি রিকল ক্লাসগুলো করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাকে মানে কেউ একজন চামচ দিয়ে তুলে খাওয়াচ্ছে এরকম একটা ব্যাপার। এবং এটা আমার জন্য খুব দরকার ছিল, যেহেতু আমি খুব দেরিতে পড়ালেখা শুরু করছি। তো হচ্ছে তারপর রিকল ক্লাস গুলো প্রত্যেকটা যখন একটা একটা করে যখন রিকল ক্লাস মানে করে আগাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে না বোধহয় আমি মানে আমার পড়াগুলো কিছুটা হচ্ছে, আগাচ্ছে। তার আগে আমি খুবই হতাশ ছিলাম যে আমি এত দেরিতে শুরু করলাম, সবাই তো অ্যাটলিস্ট 6 মাস পড়ালেখা করে, আমি কি পারবো, আমি বোধহয় পারবো না। কিন্তু পরে আস্তে আস্তে যখন আমি মানে আমি বুকিং দেওয়ার সময় খুব দোয়া করতেছিলাম যে আল্লাহ যদি বুকিং হয়, আদারওয়াইজ যেন আমার বুকিংটা না হয়, কারণ বুকিং দেওয়া যেহেতু অনেক কঠিন একটা ব্যাপার। তো যাই হোক, পরে রিকল ক্লাসগুলো আস্তে আস্তে একটা একটা করে যখন করতে থাকলাম তখন মনে হলো যে না, বোধহয় এগুলো পড়লে আমি পারবো। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবাই রিকল ক্লাসগুলো যখন বইটা আপনাদের হাতে আসবে, আমাদের জেনেসিস এর বইটা, তখন থেকে রিকল ক্লাসগুলো এবং রিকল গুলো গুছানো শুরু করবেন। তাহলে যেটা হবে যে মনে হবে যে মানে নিজে নিজে তখন কিছুটা বুঝতে পারা যায় যে হ্যাঁ এই জিনিসগুলো পড়তে হবে। আর ইদানিং তো হচ্ছে খুব একটা মানে খুব যে কমন আসে 100% এরকম তো না, ম্যাক্সিমাম আনকমন থাকে, কিন্তু সেটা ওই ওই পড়াগুলোর সাথে রিলেটেড থাকে। এই জিনিসটা আপুরা বারবার আমাদেরকে বলছে যে আপনারা হুবহু হয়তো এখন সব কমন পাবেন না, কিন্তু ওই টপিকটা রিলেটেড যদি সবকিছু পড়ে যান, মানে আপুরা তো সব বুঝাই দেয় যে এই জিনিসগুলো পড়ে যান তাহলে আপনারা কমন পাবেন। এবং এই জিনিসটা আমি তখন ফলো করার চেষ্টা করেছিলাম। এবং সাথে সাথে যে বই পাস এমআরসিওজি বা বাকি যে বইগুলো, এগুলো থেকে যখন পড়তে থাকলাম তখন আস্তে আস্তে ওই পার্সেন্টেজ গুলো আলাদা করেছিলাম, তারপরে মেকানিজম গুলো আলাদা করে মানে নোট করে লিখে রাখতাম আর কি। এবং বাকি যে জিনিসগুলো মনে হতো বারবার আসবে বারবার আসবে, এগুলো কিছুটা খাতায় লিখে রাখতাম। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এমআরসিওজি আপু হচ্ছে মানে এমআরসিওজি দেওয়ার পর আমার যেটা মনে হয়েছে যে এফসিপিএস এর যে যে জিনিসগুলো আসে না, যেমন হচ্ছে সিটিজি, তারপরে আরো অনেক বিষয় আছে, ডাটা ইন্টারপ্রিটেশন, এগুলো পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে মানে একটা রোগী দেখার ক্ষেত্রেও আমার কাছে মানে একটা ভালো লাগা কাজ করে। মনে হয় যে না আমি অনেক কিছু, যেটা আমি হয়তো এফসিপিএস এর সিলেবাস অনেক ভাস্ট, কিন্তু এফসিপিএস এর একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড তো কম থাকে, যেটা আবার এমআরসিওজি তে বেশি। যার কারণে আমার কাছে মনে হয় যে তখন আমার আর কি ভালো লাগা কাজ করতে শুরু করতো যখন আমি এমআরসিওজির এই পড়াগুলা কিছুটা ওয়ার্ডে গিয়ে রিলেট করতে পারতাম। তো যার কারণে আমার মনে হয় যে এই জন্য আমি মানে এটাও আমার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করেছিল যে না আমি এমআরসিওজি পরীক্ষাটা দিই, বা এই ডিগ্রিটা আমি আগানোর স্বপ্নটা আমার আস্তে আস্তে আরো আর কি বাড়তে থাকে। এটা মৌমিতা আপু একদিন ক্লাসে বলেছিল যে আপুরও হচ্ছে মানে এমআরসিওজির পড়াগুলো পড়তে গিয়ে অনেক ভালো লাগা কাজ করছিল আর কি, কারণ তিনি অনেক কিছু তখন আস্তে আস্তে আরো শিখতে পারছেন। এই জিনিসটা আমার মধ্যেও তখন মনে হতো যে হ্যাঁ আসলে তো আমি তো এই জিনিসগুলা মানে পরীক্ষা না দিলে আসলে এগুলো আমি এই মুহূর্তে অন্তত পড়তাম না। যার কারণে এটাও আমার একটা এই মানে এই ডিগ্রিটার প্রতি একটা আর কি আগ্রহ তৈরি করে এই জিনিসগুলো। যখন আর কি এগুলো পড়তে যাচ্ছি তখন আমার বেশ ভালো লাগতো। তো তারপর কিন্তু আমার পরীক্ষার আগে এসে মনে হলো আল্লাহ, আমি বোধহয় মানে সবচেয়ে কম প্রিপারেশন নেওয়া মানুষ জেনেসিস থেকে। এবং আমার মধ্যেও মানে যে রাদিয়া আফরিন আপু যে কথাটা বললেন যে মানে আমার মধ্যেও খুবই একটা কাজ করতো যে আমি কি পারবো, আমি যে পরীক্ষা দিব আমি কি আপনাদের মান সম্মান নষ্ট করবো জেনেসিসে, যে আল্লাহ আমি যদি ফেল করি
কেমন একটা হবে, যেহেতু জেনেসিসে 100% পাস হয়। তারপরও আমি আসলে মানে আমার আসলে লজ্জা লাগতো, যেহেতু আমি লাইভ ক্লাস করতাম না, এই জন্য আপুদেরকে নক দিতে আমার লজ্জা লাগতো, আমি এই জন্য মানে নক দিতাম না। কিন্তু কিন্তু আমি আর কি খুব দোয়া করতেছিলাম যে কি করব, পরীক্ষা দিব কি না। পরে পরীক্ষার আগে আর কি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম আচ্ছা পরীক্ষাটা দিই। আমি পরীক্ষার 2 দিন আগেও মানে অ্যাডমিশন, পোস্ট অ্যাডমিশন, তারপরে ওই জুন মাসে আমার অনেক নাইট ছিল। তারপরে আমি মানে অনেক আর কি আমার হসপিটালে অনেক প্যারা গেছে, কিন্তু তারপরেও আমি যাই হোক ডিসিশন নিয়েছি যে যাক আমি পরীক্ষাটা দিব, যেহেতু আমি অনেক কষ্ট করে ফিল আপ করছি, আমি পরীক্ষাটা দিব। তো তারপর হচ্ছে আমি খুব দোয়া করতেছিলাম পরীক্ষা দিয়ে এসে, যে আমি অত মিলাইনি কারণ মনে হচ্ছিল যে অনেক ভুল বের হবে, যে খুব দোয়া করতেছিলাম যাতে অন্তত আমার মানে কোচিং এর মান সম্মানটা যাতে থাকে। এটা আমি খুবই দোয়া করতেছিলাম যাতে, কারণ মানে আমি আসলে দেখা গেছে যে সবাই এত পরিমাণ অ্যাক্টিভ ছিল আর আমার কিছু জিজ্ঞেস করা লাগতো না, কারণ আমি না গ্রুপে ঢুকলেই দেখতাম কেউ না কেউ জিজ্ঞেস করছে আর ওটা উত্তর দিয়ে দিচ্ছে। আর আপুরা এত সুন্দর করে সবকিছু ওই বিশেষ করে ফাইনাল ফাইটার্স গ্রুপে যেভাবে সাপোর্ট দেয়, মনে হয় 24 ঘন্টায় তারা অ্যাক্টিভ থাকে। রাত 3টার সময়ও કોઈ কোশ্চেন করলে সেটা সাথে সাথে অ্যান্সার, সাথে সাথে অ্যান্সার চলে আসে। এবং এগুলা এবং এমন ভাবে বইয়ে তো রিকলস আছেই, আবার ফোনে টেলিগ্রাম গ্রুপেও সব কোশ্চেন লিখে এইভাবে টাইপ করে দেওয়া, এটা কিন্তু খুবই একটা মানে এতগুলা কোশ্চেন টাইপ করে দেওয়া এটা খুবই কঠিন একটা কাজ। এটা যে আপুরা করে কত সময় নিয়ে ধৈর্য নিয়ে, এটা মানে এটার জন্য তাদেরকে আসলে স্যালুট, যে এইভাবে 50টা প্রশ্ন 100টা প্রশ্ন টাইপ করে অপশন সহ অ্যান্সার সহ দিয়ে দেওয়া, এটা খুবই কঠিন একটা কাজ। এটা আমি দেখা গেল ফোন হাতে নিলেও পড়া হচ্ছে, শুধু গ্রুপের কিছু কোশ্চেন সলভ করলেও পড়া হচ্ছে। মানে মোট কথা আমি বলতে চাই যারা আর কি পরীক্ষা দিতে আগ্রহী, যে আপনারা তো এই মানে এখন তো আসলে আমাদের অনেক বিজি একটা লাইফ, এর মধ্যেও মানে যদি পার্ট 1 পরীক্ষায় মানে সাহস করে দিতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা জেনেসিসে সাথে থাকেন। এবং বলতে গেলে আপনাদেরকে একদম তুলে খাওয়াবে। হ্যাঁ, কষ্ট তো করতেই হবে, পড়ালেখা অবশ্যই যদি পার্ট 1 পড়া থাকে তাহলে অনেকটা কিছুটা আগায় থাকবে। তার মানে এই না যে হচ্ছে মানে একদম পড়তে হবে না, পড়তে হবে, কিন্তু একদম সেটা আপনার কাছে রেডিমেড রেডি থাকবে, আপনি শুধু পড়ে নিজের ইয়ে অনুযায়ী পড়ালেখা করে যতটুকু সময় দেওয়া দরকার পড়াশোনা করে ডেলিভারি দিয়ে আসতে পারলেই ইনশাল্লাহ পাশ করা পসিবল। আর মানে আমার জন্য তো এটা অবশ্যই মানে একদম জেনেসিস আমার জন্য স্পুন ফিডিং এর মতো ছিল, কারণ আমি এত দেরিতে ডিসিশন নিচ্ছি আমি মানে এই যে বিসিএস এর জন্য পড়বো নাকি এবারই পার্ট 1 দিয়ে দিব, এটা নিয়ে খুব ডিলেমার মধ্যে ছিলাম। আবার হচ্ছে পড়ালেখা শুরু করছি দেরিতে, তারপর মানে আবার লাইভ ক্লাস করতে পারতাম না, রেকর্ড ক্লাস দেখতাম। এই জন্য আবার আপুদের সাথে ইন্টারাকশন কম ছিল, আমি খুবই মানে হীনমন্যতায় থাকতাম যে আমি কি পাশ করব। তো তারপর যাই হোক অনেক সাহস নিয়ে আর মানে আপুদের কথাগুলো খুব ভালো লাগতো, আপুদের ইন্সপায়ারেশনে আমি হচ্ছে সাহস করে পরীক্ষায় বসছি। এবং আমার জন্য মানে এটা আসলে আল্লাহ তালার কাছে তো অশেষ অশেষ শুকরিয়া আগে জানাবোই, আল্লাহ তালা আমাকে রহম করছে। এরপর আমি আমার ফ্যামিলিকে ধন্যবাদ জানাই, এবং তার সাথে অবশ্যই জেনেসিস জেনেসিস ছাড়া আসলে মানে ইম্পসিবল ছিল, ইম্পসিবল আমার জন্য তো ইম্পসিবল ছিল, কারণ আমি যে পরিমাণ মানে মানে কম কম পড়ালেখা বলবো না, পড়ালেখা তো করতে হয়েছে, কিন্তু কম সময়ে পড়াশোনা করে পরীক্ষা দিছি। এটা আসলে মানে সম্ভব ছিল না যদি আমার জন্য এতটা গুছানো না থাকতো। আমি কারণ আমি কোনো আমার এত ঘাটাঘাটি করারও সময় ছিল না, এত কোনো দিকে দেখারও সময় ছিল না। আমি শুধু জেনেসিসকে আমি এফসিপিএস ও শুধু জেনেসিস একদম যেভাবে যেভাবে বলছে টু দা পয়েন্ট ওইটুকুই পড়ে যাইতাম। এখানেও আমি চোখ বন্ধ করে, আমি কোনো বই আমার এক্সট্রা নাই, কিচ্ছু নাই, নাথিং, শুধু জেনেসিস যা বলছে, জেনেসিস যা যেভাবে দাগাই দিচ্ছে অতটুকুই পড়াশোনা করছি। এবং সাথে যে বইগুলো পড়তে বলছিল, পাসেমার সিওজি, আঙ্কুশ আর হচ্ছে ক্যাথরিন, এই বইগুলো পড়ে যাইতাম। আর রিকলস রিকলস মানে বলতে গেলে হচ্ছে একদম গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। এবং তবে এটা কি ঠিক যে সব ক্লাস করতে হবে, প্রতিটা ক্লাস না করলে মানে ওই জিনিসগুলো অনেক কিছু মিস হয়ে যাবে, এই জন্য ক্লাসগুলো করতে হবে। এবং ক্লাসগুলো করে সেগুলো যদি গুছায় নেওয়া যায় পরীক্ষার আগে অনেক ইজি হবে। এবং হচ্ছে অনেক ব্যস্ততার মধ্যেও আর কি এই পরীক্ষাটা দেওয়া যায়, এটাই আমার বলার থাকবে। এবং পাশ করা সম্ভব ইনশাল্লাহ। আর আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ, মৌমিতা আপুকে অনেক ধন্যবাদ আজকে আমাকে ডাকার জন্য। আমার সাথে আপনার ইন্টারাকশন কম হয়েছে, কিন্তু আমার ইচ্ছা ছিল যে ফেলিসিটেশনে আপনার সাথে গিয়ে একদম সব বলবো, যত কথা মানে মনের বলার ইচ্ছা ছিল আজকে অনেকটা বলতে পারছি। কিন্তু আমি কিন্তু সব ক্লাসই করতাম আপু, সেটা পরে পরে করতাম, রেকর্ড দেখতাম এবং আমি পজ করে করে থেমে থেমে নোট করতাম। তো লাইভ ক্লাস গুলো আমার কাছে এগুলো মনে হতো যে হয়তো বা একটু সাথে সাথে নোট করতে পারবো না, আবার দেখতে হবে, আবার মেইনলি হচ্ছে আবার ডিউটিতেই থাকতাম ম্যাক্সিমাম টাইম, যার কারণে আমি হচ্ছে লাইভটা করতে পারতাম না, আপনাদের সাথে ওইভাবে কথা বলতে পারতাম না। কিন্তু আমি সবার ক্লাস করেছি এবং সবার মানে মিথিলা আপু, তারপরে আপনি, দীপু আপু, সবাইকে আমার এত মানে ভালো লাগে। এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন, আমার যাতে ভবিষ্যৎ যেটা ইচ্ছা আছে বা আল্লাহ যেন আমার আশাগুলো পূরণ করেন। এবং আপনাদের জন্য অনেক দোয়া থাকবে এবং আমার জন্য
দোয়া করবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। অবশ্যই অবশ্যই আপু, এত সুইট করে কাজী তামান্না আপু, অনেক 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 সুইট। কাজী তামান্না আপুকে মানে দেখলাম, আমি কথাগুলা শুনতেছিলাম যে হ্যাঁ, উনি যে বলতেছেন কথাগুলা অনেক, উনি বলতেছেন যে হ্যাঁ কিভাবে করে পড়ছেন কি করছেন, একেবারে ট্রেনের গতিতে ঝড়ের বেগে ধুম 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 করে 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 বলে দিতেছেন। এবং এই যে অনেক সময় আমার যেটা মনে হয় যে হ্যাঁ, কোনো একটা মানুষকে কোনো কিছু একটা বলছি যে আমি এমআরসিওজি পার্ট ওয়ান করি, আসলে আমরা সবাই গাইনিয়ালিরা সবাই বলে যে কোনো একটা নতুন ডিগ্রি হলে গাইনিয়ালিরা লাফায় ঝাঁপিয়ে পড়বে ওইটা দেওয়ার জন্য, নতুন একটা ডিগ্রি বার করে নিতে জন্য। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম, আমরা অনেকে হয়তো এটার জন্য করে, কিন্তু আমি বলবো অন্তত পক্ষে ইমার্সিওলজি পার্ট ওয়ান যারা করে তারা তো অনেক স্মার্ট পিপল। তো তারা যেটা করে অবশ্যই এটা তার কোনো না কোনো ভাবে এফেক্ট ফেলবে, তার জীবনের নলেজকে এনরিচ করবে এইটার জন্য। এমআরসিওজি পার্ট ওয়ান পরীক্ষা দিলে শুধুমাত্র আপনার নামের পাশে এমআরসিওজি একটা আন্তর্জাতিক অ্যাড হবে এটা কিন্তু না। আপনি আপনার ক্লিনিক্যাল এক্সেলেন্স অনেক বেশি বাড়বে, একটা পেশেন্টকে দেখার অনেক দিক দিয়ে যে দেখা যায়। হ্যাঁ, শুধুমাত্র একটা যে আমাদের মধ্যে কথাবার্তা আছে, একটা যে আমাদের মধ্যে কথাবার্তা আছে যে হ্যাঁ শুধুমাত্র গাইনিয়ালিরা গাইনিই পারে, আর কিছু পারে না, এই টাইপের একটা কথাবার্তা। আমার মনে হয় এমআরসিওজি যখন আমরা দিই এই ব্যাপারটা থেকে আমরা অনেকখানি এগিয়ে আসতে পারবো, তাই না কাজী তামান্না আপু? যে হ্যাঁ, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা বলে, অথবা আমরা ট্রিটমেন্ট না পারলেও কোন জায়গায় রেফার করতে হবে, একটা পেশেন্টের ক্ষতি আমরা করব না, এবং একটা অনেক পেশেন্টের ক্ষতি। মানে ওয়ার্ডে গেলে এটা বোঝা যায়, এবং তখন আমার এটা ভালো লাগতো, আমি যখন রিলেট করতে পারতাম। আমি কতটুকু পারি জানি না, কিন্তু অ্যাটলিস্ট আমার মাথায় তখন ওটা কাজ করতো যে হ্যাঁ আমি তো এটা পড়ছি, এটা আমি এখানে মানে ওয়ার্ডে দেখতে পাচ্ছি, হসপিটালে দেখতে পাচ্ছি, তখন আমার অনেক ভালো লাগা কাজ করতো। বিশেষ করে সিটিজি, আগে তখন মানে দেখতাম আপুরা সিটিজি নিয়ে কথা বলতেছে, আমি কিছুই বুঝতাম না, হা করে তাকায় থাকতাম। তখন মনে হতো যে আমার কি জানা উচিত, মানে আমি তো পারি না এটা, তো নিজে নিজে আবার পড়াটাও একটা, আবার পরীক্ষা না থাকলে তো পড়াও হয় না। কিন্তু আমি যখন ইমার্সিওর জন্য পড়লাম, পড়ে গিয়ে যখন আমি যখন ওয়ার্ডে দেখতাম যে হ্যাঁ আপুরা যখন সিটিজি পড়াইতো বা সিটিজি নিয়ে কথা বলতো আমি বুঝতে পারতেছি, তখন আমার খুবই ভালো লাগা কাজ করতো। বা আরো যেসব ক্লিনিক্যাল বিষয়গুলো আছে এগুলো আসলে মানে আমাদের এফসিপিসি সিলেবাসের সাথে তো খুব একটা মানে ওখানে আমরা খুব একটা পড়ি না, তারপর নিজে নিজে আবার পড়তে হয়। কিন্তু এমআরসিও যেতে এগুলো যখন পড়তাম, বিশেষ করে তারপর ক্লিনিক্যাল জিনিসগুলো যখন পড়তাম, এগুলো রিলেট করতে খুব ভালো লাগতো। তো যার কারণে আমার মনে হয়েছে যে মানে জানার জন্য আসলে এই ডিগ্রিটা মানে নিলে খারাপ না, যদি সুযোগ থাকে তাহলে মানে নেওয়ার চেষ্টা করা উচিত। এটা আমার মনে হয়েছে আর কি পড়ে। সেটাই আমাদের আলটিমেটলি আমরা যে ডাক্তারি করতেছি বা আমরা এত ডিগ্রি নিতেছি, এটার কারণ কি? পেশেন্টের একটা, একটু বসে, পেশেন্টের একটা ওয়েল ডেভেলপমেন্ট, একটা ভালো চিকিৎসা প্রদান করা, যে একটা ইন্টারন্যাশনাল লেভেলে যে পেশেন্টের একটা ট্রিটমেন্ট হয়, এই ট্রিটমেন্টটা সব ক্ষেত্রে সম্ভব না হলেও অন্তত আমাদের দেশের পার্সপেক্টিভে যতখানি সম্ভব অতখানি দেওয়া। তো এটাই আমাদের চেষ্টা থাকে। এবং আপুরা যেটা আছে, আপুরা আমাদের চেষ্টার সাথে আমাদের সঙ্গে চলতেছেন। আমি লাস্ট আমাদের ডেকে নিব ডক্টর সাবরিনা সুলতানা রিমা আপুকে। রিমা আপু তো মনে হয় add হয়েছেন। তো আপু হচ্ছেন এমবিবিএস এফসিপিএস পার্ট ওয়ান। আমাদের বেশিরভাগ আপুই কিন্তু এফসিপিএস কমপ্লিট করে তারপর এমআরসিওজি তে আসেন, কারণ পড়াটা দেখা যায় ওখানে 50% হয়ে যায়। এবং এমআরসিওজি পার্ট ওয়ান জার্নি কমপ্লিট করেছেন এই জুলাই সেশনে। সাবরিনা সুলতানা রিমা আপু, আপু আছেন? রিমা আপু? হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু হাসি হাসি, খুব খুশি। আপু সরি, হুট করে মানে লিভ হয়ে গিয়েছিল মানে হঠাৎ আহ, করে। কোনো প্রবলেম নেই। আপু তো অনেক সুন্দর একটা মার্কস নিয়ে এমএসসি পার্ট ওয়ান পরীক্ষায় পাশ করেছেন, তো আপনি তাদের সাথে এবং ফেসবুক লাইভেও দেখতেছেন। আপনি আপনার জার্নিটা যদি আপনার কোয়ার্কারদের সাথে বা ফেলো স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করেন। জি আপু, অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা সুলতানা রিমা। আমি 17-18 সেশন আমি এমবিবিএস কমপ্লিট করি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। আর হচ্ছে ইন্টার্নশিপ শেষ হয় আমার 2024-এ। আর জেনেসিসের সাথে আমার পথ চলা শুরু হয় 2025-এ। প্রথমে আমি এফসিপিএস ব্যাচে ছিলাম, ওদের হচ্ছে ফাউন্ডেশন ব্যাচে ছিলাম এফসিপিএস পার্ট ওয়ান এর। তো জুলাইতে হচ্ছে আমার 3 মার্কস এর জন্য হয়নি এফসিপিএস। তো এরপরে আমি আবার এফসিপিএস এর প্রিপারেশনও শুরু করি এবং এমআরসিওজি প্রিপারেশনও শুরু করি, কারণ আমার অনেক ইচ্ছা ছিল যে রয়্যাল কলেজের একটা ডিগ্রি গেইন করার। তো একসাথে আমি দুইটা প্রিপারেশন নিয়েছিলাম, যেহেতু এফসিপিএস এর প্রিপারেশন আমার কিছুটা নেওয়া ছিল। আমি তখন এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম, এক্সাম গুলা দিতাম।
আর ইন দ্য মিন টাইম আমি হচ্ছে এমআরসিওজি ব্যাচে ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিট ছিলাম। তো ওখানে আমার যেটা প্রথম ক্লাস হচ্ছে মৌমিতা আপুর ছিল। আমার এখনো মনে আছে, মাইক্রোবায়োলজি 1 ক্লাস ছিল। আপু আমাদেরকে জেনারেল ব্যাকটেরিওলজি পড়িয়েছিলেন, এবং জিবিএস জিবিএস এর যে ক্লাসটা ছিল এটা এত সুন্দর করে আপু পড়াইছে, আমার এখনো মনে আছে। মানে একদম ফুল ম্যানেজমেন্ট, মানে এখন আমি পারবো, মানে কখন কি করতে হবে, মানে এই জিনিসগুলা মানে খুব খুব সুন্দর করে আপু পড়াইছে। তো ওটা আমার প্রথম ক্লাস ছিল। আমি তখন হচ্ছে ফাউন্ডেশন ব্যাচের সবগুলাই লাইভ ক্লাস করার চেষ্টা করতাম, কিন্তু সবগুলো আসলে করতে পারতাম না, কারণ একসাথে দুইটা প্রিপারেশন নিচ্ছিলাম। তো মোটামুটি আমি এমআরসিওজি পার্ট 1 এর হচ্ছে ক্লাসগুলা কমপ্লিট করি, কিন্তু উম, আমি হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস মেবি বাদ ছিল, ক্লিনিক্যাল ক্লাসটা আমি করতে পারি নাই। আর হচ্ছে এক্সাম গুলা দিতে পারি নাই তখন, কারণ এফসিপিএস এর দিকে বেশি ফোকাস ছিল। তো আল্লাহর রহমতে হচ্ছে জানুয়ারি 2026-এ এফসিপিএস পার্ট 1 হয় গাইনিয়ান অপসে। এরপর হচ্ছে আমি ট্রেনিং এও জয়েন করি নাই, আমি একটা জবে ছিলাম। তো জব করতেছিলাম। এরপরে মার্চের দিকে এসে মনে হলো যে আমি তো ইউনিভার্সিটি পার্ট 1 প্রিপারেশনটা নিয়ে আসছে, আমি দেখি এখন একটু পড়াশোনা শুরু করি। তো আমি টেলিগ্রামে হচ্ছে মমিতা আপুকে নক দিয়েছিলাম যে আপু আমি এরকম গত বছর ফাউন্ডেশন ব্যাচে ছিলাম, আমি এখন কোন ব্যাচে ভর্তি হব। তো আপু আমাকে বললো যে আপনি কি এক্সাম দিয়েছিলেন। তো আমি বলেছিলাম যে আপু সবগুলা এক্সাম দিতে পারিনি, কিন্তু কিছু কিছু এক্সাম দিয়েছি। তখন আপু বললো আপনি তাহলে রিকল ব্যাচে ভর্তি হন। এরপর হচ্ছে আমি রিকল ব্যাচে অ্যাডমিট হই এবং রিকল ব্যাচের ক্লাসগুলো করি। আমি হচ্ছে আগের যা যা শীট ছিল সেগুলো তো মোটামুটি মানে গুছানোই ছিল, পড়াগুলাই গুছানো ছিল, ওগুলাই পড়া শুরু করলাম নতুন করে। তো সবকিছুই আমার মানে রিক্যাপিচুলেশন হচ্ছিল, মানে সবই মনে পড়তেছিল, আপুদের কথা মনে পড়তেছিল, ক্লাসগুলো তো আর পাই নাই তখন। তো আপুর কথা মতো আমি তখন রিকলসে ভর্তি হইলাম। এরপর একটা রিকল ক্লাসে মানে প্রত্যেকটা মাসে হচ্ছে আমাদের হয়, মেন্টরের সাথে একটা মিটিং হয়। তো মিটিং এ আমি দীপু আপুকে একদিন বলছিলাম যে আপু আমার এরকম ক্লিনিক্যাল ক্লাস হচ্ছে, বাকি আছে 2টা। তখন আপু বললো যে আপনি মানে কোন ব্যাচে ছিলেন। তখন আপুকে বললাম আপু এরকম ফাউন্ডেশন ব্যাচে ছিলাম, 2টা ক্লাস করতে পারি নাই, মানে আগে প্রিপারেশন নেওয়া ছিল। তখনই আপু আহ ওই ওই মুহূর্তেই আপু হচ্ছে সোহেল ভাইকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার মানে আমার যে প্রোফাইল ওইখানে ক্লিনিকের ক্লাসটা যেন আপলোড করে দেয়। মানে এটা আমার খুবই ভালো লাগছে যে মানে যে কোনো হেল্প, মানে যখন যেটা প্রয়োজন লাগবে, যেটা প্রয়োজন হবে আপুরা তখনই হেল্প করছে, মানে তখনই, মানে কখনো কোনো কিছু নিয়ে ডিলে করে নাই। তো আমি এরপর ক্লিনিক্যাল ক্লাসটাও গুছাই ফেললাম। এরপর রিকলস এর সবগুলা ক্লাসই করেছি। এবং আমি যেটা করতাম যে রিকলস এর ক্লাসগুলা 2বার করে করতাম। মানে প্রথম একবার করার পর হচ্ছে আমি জিনিসটা গুছাইতাম, এবং আমার যেগুলা হচ্ছে আমার কাছে কনফিউশন লাগতো আমি সেকেন্ড আরো একবার ক্লাসটা করতাম, রেকর্ডেড ক্লাসটা। এবং আপুরা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের অনেক সুন্দর করে অ্যানালাইসিস করে দিত, এবং ওইগুলোর সাথে অনেক এক্সট্রা ইনফরমেশন থাকতো। তো আমি সেই ইনফরমেশন গুলো হচ্ছে আপুদের যে রিকলস বইটা আছে ওইখানে আমি মেইনলি আমি যেটা করতাম, 3টা পেন নিয়ে বসতাম, একটা রেড, একটা গ্রিন আর একটা হাইলাইটার। হাইলাইটার হচ্ছে আমার যে যে কোশ্চেন গুলোর সমস্যা থাকতো আমি সেগুলো হাইলাইট করতাম। রেড মানে হচ্ছে যেটা আমার মনে থাকে না সেটা আমি লিখে রাখতাম। আর গ্রিনটা হচ্ছে যেটা মানে অনেক বেশি কমন, মানে মনে আসতেছে না, মানে মনে থাকে থাকে না, বেশি বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি গ্রিন দিয়ে ভাবে লিখতাম। আর অনেক ছোট 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 হচ্ছে এরকম নোটপ্যাড রিকলস বই হচ্ছে আমি অ্যাটাচ করে রাখতাম। আমি মেইনলি হচ্ছে 3 মাসের প্রিপারেশন নিয়েছি। আমি এপ্রিল মাস থেকে শুরু করে এপ্রিল মে জুন, 3 মাসের মধ্যে আমি লাস্ট মাস মানে জুন মাসে যেটা করি সেটা হচ্ছে আমি একদম রিকলসে ফোকাস দেই ফুললি। মানে যা পড়াশোনা যা ছিল, ইভেন শিটের যা যা ইনফরমেশন ছিল এক্সট্রা যা কিছু, সবকিছু হচ্ছে আমি রিকলস বইয়ে তখন অ্যাডজাস্ট করা শুরু করি। এবং আমাদের যে ফাইনাল ফাইটার্স গ্রুপ, এটার প্রতি আমি মানে এটার প্রতি মানে বলে শেষ করা যাবে না। ফাইনাল ফাইটার্স গ্রুপের প্রত্যেকটা আপু মানে খুবই খুবই হেল্পফুল, যে কোনো প্রবলেম যা কিছু হোক, মানে ওনারা সব সময় রেসপন্স করছে। মমিতা আপু, তারপর নাজিয়া ম্যাম, টিপু আপু, এরপর তৌহিদা তামান্না আপু, উনি তো আহ অনেক হেল্প করছে। তৌহিদা তামান্না আপু মানে সব সময় অ্যাভেলেবল ছিল, এবং অনেক অনেক বেশি হেল্প পাইছে আপুদের থেকে, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। মানে আমি
মানে আমি অনেক কৃতজ্ঞ আপুদের প্রতি। আর হচ্ছে লাস্টে মনে হতো যে মনে হয় কিছুই পারবো না, কারণ এত এত কিছু, এত জিনিস মনে থাকে না। ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমি যখন ফাউন্ডেশন ব্যাচে ছিলাম, আমি তো ওই পড়াগুলো বেশি মানে পার্সেন্টেজ গুলো বেশি গুছাতে পারি নাই। তো এরপর হচ্ছে আমি যখন রিকলস ব্যাচে অ্যাডমিট হলাম, তখন হচ্ছে ফাইনাল ফাইটার্স গ্রুপে আপু যখন অ্যাড করে দিল, তো আপু বলল যে আমি তখন আপুকে জিজ্ঞাসা করেছিলাম যে আপু আমার এরকম পার্সেন্টেজ নোট করা নেই, আমার একটু মানে এটা পেলে একটু ভালো হতো। তো তখন রাদিয়া আপু আমাকে হেল্প করছিল, রাদিয়া আপু যা যা নোট করছিল ওইগুলো দিয়েছিল। তারপরেও হচ্ছে আমি সবকিছু পাই নাই, মানে রাদিয়া আপু মানে সবগুলো করতে পারে নাই, তারপরেও কিছু বাদ ছিল। এরপর আমি রিকলস এর ক্লাসগুলো যখন করলাম, ওইখানে আপুরা যা যা বলতো, প্রত্যেকটা ক্লাসে আপুরা যা যা বলতো, আমি ওইগুলাই একটা মানে ছোট প্যাডে লিখে রাখতাম। তো ছোট প্যাডে ওইটাই হচ্ছে দেখতাম যে ওই জিনিসগুলাই বারবার আসতেছে। মানে এমন ছিল যে নন এপিথেলিয়াল সেল কার্সিনোমার পার্সেন্টেজ কত, তারপর ব্রেনার সেল কার্সিনোমার পার্সেন্টেজ কত, এই জিনিসগুলো অনেক অনেক কমন ছিল। এরপর হচ্ছে হাফ লাইফ, তারপর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, মানে সবগুলাই মানে যেগুলো আসতো সেগুলো আসার মতোই। তো ওই জিনিসগুলো আমি রিকলস দেখে এরপর আবার নোট ডাউন করছি, সবগুলাই হচ্ছে সুন্দর করে মানে একটা প্যাডে হচ্ছে গুছাইছি। তো ওইটাই আর কি পরীক্ষার আগের দিন পরে দেখে গেছি। এবং লাস্টে হচ্ছে রাদিয়া আপু মনে হয় একটা পিডিএফ দিয়েছিল আমাদের ওই পার্সেন্টেজের, ওটা দেখে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, মানে ওভারঅল খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো একটা এক্সাম পাশের মানে মানে এক্সাম পাশের জন্য মেন্টরস যতটা, মানে মেন্টরস এর ভূমিকা তো মানে অপরিসীম, এটা তো বলে শেষ করা যাবে না। তার পাশাপাশি আমরা যারা ছিলাম, আমাদের পুরো টিম অনেক অনেক হেল্পফুল ছিল। আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার সবাই সবাইকে অনেক হেল্প করছে, মানে কেউ যদি কিছু না পারে, মানে কেউ না কেউ হচ্ছে সেটা সুন্দর করে এক্সপ্লেনেশন করে দিয়েছে। এবং অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, ইভেন সিটি মানে বায়োস্ট্যাটিস্টিক্স, বায়োফিজিক্স, এই এই জিনিসগুলো তো যত মানে সমস্যা হয়েছিল সবকিছুই আপুরা অনেক সুন্দর করে এক্সপ্লেনেশন করে দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে তৌহিদা তামান্না আপু যেটা বললো যে সিটিজি বিষয়টা, এই জিনিসটা আমিও আগে তেমন বুঝতাম না। তো যখন দেখলাম যে সিনারিও বেসড হচ্ছে এরকম সিটিজি মানে সলভ করা যায়, তখন আমি মানে জিনিসগুলো আসলে বোঝা শিখছি যে না, এটা নন রিঅ্যাসুরেন্স, এটা রিঅ্যাসুরেন্স, আচ্ছা তাহলে এটার পর এই ম্যানেজমেন্ট করতে হবে। এই জিনিসটা কিন্তু এফসিপিএস প্রিপারেশনে এত সুন্দর মতো মানে মানে বোঝানো নাই। তারপর হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স, মানে বিভিন্ন যে ফর্মুলা, তারপর এগুলার যে ম্যাথ, এই এই জিনিসগুলো তো আমরা এফসিপিএস এতটাও বেশি পাই না, কিন্তু এমআরসিওজিতে সেই জিনিসগুলো মানে অনেক সুন্দর ভাবে আমরা এক্সপ্লেনেশন পাইছি, বুঝতে পারছি। এবং আমার কাছে যেটা মনে হয় যে এমআরসিওজি পার্ট ওয়ান করলে আপনার কনফিডেন্সও আসবে, প্লাস আপনি আপনার নলেজ অনেক বেশি এনরিচ হবে, এটা ট্রু। মানে একটা রয়্যাল কলেজ ডিগ্রি থাকা মানে হচ্ছে সেই মানে কি বলবো, ওই দেশে হচ্ছে যে গাইডলাইন্স, সেটা সম্পর্কে আপনার অনেক বেশি আইডিয়া হবে। এবং এটাও ঠিক, আপুরা হচ্ছে সব সময় আমাদেরকে নতুন গাইডলাইন্স এর সাথে আপডেটেড রাখতেন। মানে নতুন কিছু চেঞ্জ আসছে, দেখতাম যে মৌমিতা আপু হচ্ছে গ্রুপে এরকম একটা দুইটা স্ক্রিনশট পাঠিয়ে দিত যে আপুরা এটা এটা কিন্তু চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে একটা জিনিস মনে পড়ছে না ঠিক, আহ হ্যাঁ মনে পড়েছে, সেটা হচ্ছে যে লাস্টে আপুরা একটা ম্যানেজমেন্ট বলেছিল যে প্রেগনেন্সি, ক্যান্ডিডা আলবিকান্সি ইন প্রেগনেন্সি, এটার ম্যানেজমেন্ট একটু চেঞ্জ হয়েছিল। তো পরে মমিতা আপু সেটা হচ্ছে আরসিওজি গাইডলাইন অনুযায়ী পরে আপডেট করে দিয়েছে। মানে আমাদের সবকিছুর খুবই খুবই আপডেটেড, খুবই খুবই এনরিচ সবকিছুর দিক থেকে। এবং আমি জেনেসিস এর প্রতি যথেষ্ট কৃতজ্ঞ, জেনেসিস এর মেম্বারদের প্রতিও যথেষ্ট কৃতজ্ঞ, টিমটার প্রতিও যথেষ্ট কৃতজ্ঞ, আপুদের প্রতি মানে বলে শেষ করতে পারবো না। ইনশাল্লাহ আপু ফেলিসিটেশনে দেখা হবে সবার সাথে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এখানে কথা আছে, আগে যাওয়া যাবে না। একটা পেশেন্টের জিবিএস, হ্যাঁ, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়ার জন্য ওকে ইলেকটিভ সিজারিয়ান সেকশন করা হবে। অ্যান্টিবায়োটিক দিবেন কি দিবেন না? আচ্ছা আপু, ইলেকটিভ অ্যান্টিবায়োটিক দিবেন কি সিজারিয়ান দিবেন না? সেকশন, ইলেকটিভ সিজারিয়ান সেকশন আপু কত উইকস, এটা এটা একটু বলেন আমাকে, কত উইকস আছে?
পজিটিভ ধরেন 36 উইকসেই করে আচ্ছা ফেলবে প্লাসেন্টা। আচ্ছা, প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে আপু, তাহলে তো হচ্ছে পেশেন্টের ব্লিডিং হচ্ছে, তাহলে তো আমার মানে অ্যামনিওটিক মেমব্রেনও তো হচ্ছে হয়ে গেছে, মানে কি বলবো, অ্যামনিওটিক মেমব্রেন। আপু আমরা হচ্ছে ইলেকটিভ সিজার সেকশনে তো দিব না, ইলেকটিভ সিজার সেকশনে লাগে না। করে ফেলবো। ইলেকটিভ, হ্যাঁ হ্যাঁ আপু, ইলেকটিভ ইলেকট্রিক সিজার সিজারিয়ান সেকশন। সেকশন যেহেতু তাহলে অ্যান্টিবায়োটিক লাগে না। আপু লাগবে না, যেহেতু ইলেকটিভ অ্যান্টিবায়োটিক লাগে সিজারিয়ান না, সেকশন আচ্ছা করবো, ঠিক আছে। কিন্তু প্লাসেন্টা হ্যাঁ। আপু আমার, আছে আপু ভুল হয়েছে কি? এক্স এক্স না, ঠিক হয়েছে আপু, ইলেকট্রিক আচ্ছা সিজারিয়ান আচ্ছা, সেকশন যেহেতু তাহলে তো আমরা অ্যান্টিবায়োটিক দিব, হ্যাঁ হ্যাঁ তাই না? আপু, আপনি যেটা বলেছিলেন না হ্যাঁ। ম্যানেজমেন্ট, আমি একদম পুরা কাগজ এভাবে বড় করে লিখে রাখছি, মানে জিবিএস পজিটিভ জিবিএস নেগেটিভ, এটা করলে এটা করবো, এটা করলে এটা করবো না, মানে ওইটাই আমার ফার্স্ট ক্লাস ছিল। এবং আপু আমার খুবই ভালো লাগছিল ওই ক্লাসটা করে, মানে খুবই সুন্দর ছিল। এবং তখন আমাদের একটা স্যারও ক্লাস করতো, শঙ্কর কুমার বসক স্যার, স্যারও হুম। অ্যাড ছিল। তারপরে হচ্ছে নিগার আপু ছিল, আমি ছিলাম, তো ভালোই ছিল ওই ক্লাস গুলো অনেক ভালো ছিল। থ্যাংক ইউ। কিন্তু তখনও পাস, আপু তো পাস তো 70%, আজকেও আপু পাস, ঠিক আছে। তো একদম। ফেলিসিটেশন প্রোগ্রামে সবগুলো মানুষের সাথে দেখা হবে, এই রিমা আপু বলেন, কাজী তামান্না আপু বলেন, রদি আফরিন আপু বলেন, সবার সাথে দেখা হবে, অনেক 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 বেশি মজা হবে। আপনারাই ইনশাল্লাহ। আপু, আমি যদি আপনারাই আমার ইন্সপিরেশন, যে হ্যাঁ মাঝে মধ্যে আর ভালো লাগে না, মাঝে মধ্যে যখন আর পারি না তখন আমাদের মনে হয় যে হাসি হাসি মুখগুলা দেখি, তারপরে মনে হয় যে না, এখন তো একটু পড়ালেখা করা লাগবে, এখন তো একটু আপডেট হওয়া লাগবে, তাই না? তো হ্যাঁ আপু, থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ। তো আজকে আমরা আমাদের 70% এন্ড অ্যাবভ এর যে সেশনটা ছিল, আজকে প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনারা যারা যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার মনে হয় আপুদের কথা শুনে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে 3 মাস মোটামুটি, আপুরা কিন্তু বললেন যে কাজীটা মানে আপু যে কথাটা বললেন বা রুদের তিন আপু যে কথাটা বললেন, যে আহ, খুব একটা বেশি কম সময় না, যদি ভালো মতো প্রিপারেশন নেন তাহলে কিন্তু 3 মাসের প্রিপারেশনও পরীক্ষায় পাশ করা যেতে পারে। তো এখনো সময় আছে, যারা যারা চাচ্ছেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে, তারা কিন্তু নিয়ে নিতে পারেন। কোশ্চেন সলভটা অনেক বেশি জরুরি, পাশাপাশি কোশ্চেন সলভ করেন, রিকল সলভ করেন, আর আমাদের উপরে ভরসা রাখেন। আমার মনে হয় আপনারা এর পরের বারও আমরা জানুয়ারি সেশন অনেক সুন্দর একটা মার্কস নিয়ে আমরা সবাই একসাথে সেলিব্রেট করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ নীলফার, ইয়াসমিন, নবীনা, রাদিয়া, আফরিন, কাজী তামান্না এবং রিমা আপুকে। তো এদের সাথে তো আবার দেখা হবে ফেলিসিটেশন প্রোগ্রামে, এবং আপনাদের সাথেও দেখা হবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।